আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তো তোমাদের আজকে যে ক্লাসটা আমি নিব, দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে লেখা আছে যে ওয়ান শট সিকিউ। আমার এখানে তোমরা যারা পড়ো, অর্থাৎ এখন সামনে 25 ব্যাচ পরীক্ষার্থী, 26 ব্যাচ সেকেন্ড ইয়ারে, আর আপকামিং 27 ব্যাচ। তো ক্লাসে কিন্তু আমরা মোটামুটি কি করি, ক্লাসে হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ঢালাওভাবে আলোচনা করি, লেকচার দিয়ে থাকি এবং তোমরা সেটা নোট করো। কিন্তু সিকিউ এর উপরে আমাদের ক্লাসে আলোচনা হয় যে আমি ক্লাসে বলি যে এই টপিকটা থেকে সিকিউ হতে পারে, এটা থেকে ক খ হতে পারে, এটা থেকে গ ঘ হতে পারে, এভাবে কিন্তু আমি বলে থাকি। তো তার পাশাপাশি তুমি যদি সিকিউ এর উপরে একটু প্র্যাকটিস করো যে বোর্ডে কীরকম কোশ্চেনগুলো আসছে বা ভালো ভালো কলেজে কী ধরনের কোশ্চেন হয় পরীক্ষায়, প্র্যাকটিসগুলো যদি করা থাকে তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা আরও বেশি ভালো হয়। আর সামনে 25 ব্যাচ তোমরা পরীক্ষা দিবা। সো 25 ব্যাচ যেহেতু পরীক্ষা দিবে, সো 25 ব্যাচের জন্য আমরা যেটা করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সিকিউ, ওয়ান শট সিকিউ ক্লাসগুলো আমি আগে আপলোড দিব। তারপরে আমরা টোটাল বোটানি এবং জুলজির উপরে আমরা হচ্ছে ক্লাস আপলোড দিব, ওয়ান শট এমসিকিউ। তো আসো, বেশি বকবক করব না, আমরা মূল ক্লাস শুরু করে ফেলি। তো শুরুতেই আমাদের ক্লাসের নাম হচ্ছে ফার্স্ট পেপারের আমরা আজকে পড়াবো হলো কোষ এবং তার গঠন। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, ওয়ান শট সিকিউ। আমরা এখানে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট টপিক এখানে আসবে এবং সিকিউগুলো আমরা হচ্ছে সলভ করব। সলভ করে তারপরে আমরা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপরেও কথা বলবো। আসো শুরু করা যাক। প্রথমেই আমরা যে সৃজনশীল কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, দেখো বোর্ডে সৃজনশীল কোয়েশ্চেন বায়োলজিতে তোমরা জানো যে দুই রকমের হয়, তাই না? একটা হচ্ছে যে উদ্দীপক থাকবে, আর আরেকটা হচ্ছে যে ছবি দিয়ে, অর্থাৎ ছবি, জাস্ট ছবি থাকবে, সেই ছবি আলোকে তোমার কিছু কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো তোমাকে আনসার করতে হবে। তো নিশ্চয়ই যারা 25 ব্যাচের ভিডিওটা দেখছো তারা খুবই টেনশনে আছো যে সামনে পরীক্ষা, আবার হবে কি না, কোভিডের একটা কথা শোনা যাচ্ছে। তো মনে রাখবা, এখনও পর্যন্ত কিছু বলে নাই। সো তুমি পড়াশোনায় ঢিল দেওয়ার কোনো সুযোগ নাই, সমানে পড়তে থাকো এবং যদি পরীক্ষা পিছায় যায় সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার প্রস্তুতি থাকবে যে আমি 26 তারিখে পরীক্ষায় বসছি ইনশাল্লাহ। তো আসো, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে দেখো। প্রথম কোয়েশ্চেনে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, রাইট? যে প্রথম যে ছবিটা, এটা কি হতে পারে? নিশ্চয় এটা কি হতে পারে বলো তো, এটা কি হতে পারে? এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? প্রথম ছবিটা হচ্ছে আমাদের কোষের নিউক্লিয়াস, আমরা বুঝে ফেললাম। দ্বিতীয় যে ছবিটা তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে আরএনএ। এটা হচ্ছে আরএনএ। কিন্তু আরএনএ তো অনেকগুলো টাইপ ছিল, তাই না? আরএনএ তো 5 ধরনের হয়ে থাকে, তাহলে এটা কোন ধরনের আরএনএর মধ্যে পড়ে? এটাকে মনে রাখবা, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। কেমনে বুঝলাম? এই জিনিসগুলো খেয়াল করছো, এই যে জিনিসগুলো দেখো, এগুলোকে বলা হচ্ছে জেনেটিক কোডন। তো জেনেটিক কোডন যেখানে থাকে সেই অংশটাকে আমরা বলি হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াসের ছবি আছে, একটা আরএনএর ছবি আছে। এখন আমাদের আসো গ নম্বর কোশ্চেনে কি বলে। উদ্দীপকে উল্লিখিত খ চিত্রের গঠন এবং তার কাজগুলো হচ্ছে বর্ণনা করতে হবে। দ্যাট মিন্স গ নম্বর কোশ্চেনে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে তার গঠন এবং হচ্ছে কাজ। তাহলে উদ্দীপকে আমরা যদি বলি যে এমআরএনএ, আচ্ছা এমআরএনএ সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট আমি দিই, আমরা কিন্তু এমআরএনএ পড়াচ্ছি, ওকে? অর্থাৎ উদ্দীপকের গ যেটা, এমআরএনএর গঠন আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। একটা এমআরএনএর মূলত 3টা পার্ট থাকে ভাইয়া। কয়টা পার্ট থাকে? 3টা, মনে রাখবা। প্রথম যে পার্ট আর শেষ যে পার্ট, এই অংশটা আমরা একটাকে এভাবে বলতে পারি যে প্রথম পার্ট এবং হচ্ছে শেষ পার্ট। তারপরে মাঝে আবার আরও 2টা পার্ট থাকে। মাঝে যে 2টা পার্ট থাকে দেখো, এই অংশে একটা, এই অংশে একটা। এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে নন কোডিং পার্ট। এটাকে আমরা বলতেছি কি পার্ট বলো? নন কোডিং। এটাও হচ্ছে নন কোডিং, এটাও নন কোডিং, অর্থাৎ এখানে কোনো জেনেটিক কোডন থাকবে না। এটা হচ্ছে নন কোডিং পার্ট। আর এই যে পার্টটা মাঝখানের যেটা দেখতেছো, এটা হচ্ছে কোডিং, এটা হলো কোডিং অঞ্চল, এটাকে আমরা বলি কোডিং পার্ট। এই যে মাঝখানেরটা হচ্ছে কোডিং পার্ট, হ্যাঁ, মাঝখানেরটার নাম হচ্ছে কোডিং পার্ট। আর এই যে সামনের অংশটা, এটাকে বলা হচ্ছে ক্যাপ, এটাকে বলা হচ্ছে ক্যাপ।
আর একদম লাস্টের যেটা এটাকে বলা হচ্ছে পলি এ। এ মানে হচ্ছে অ্যাডেনিন। এখানে অনেকগুলো অ্যাডেনিন থাকে, এইভাবে অনেকগুলো অ্যাডেনিন থাকে, দ্যাট ইজ হয় এটাকে বলা হচ্ছে পলি এ। তো এমআরএনএর এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, এমআরএনএর ছবিটা যেটা আঁকানো হলো, এই ছবিতে আসলে অ্যাকচুয়ালি তোমাকে কি কি ব্যাখ্যা করতে হবে, কি কি তুমি লিখবা। তাহলে বলো তো ভাইয়া, এমআরএনএ কি থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে নিশ্চয়ই ডিএনএ থেকে উৎপন্ন হয়। এই যে ডিএনএ থেকে যে এমআরএনএ উৎপন্ন হয়, এটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটার নাম কি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাকে আমরা বলে থাকি ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। বলো তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? এই যে ট্রান্সক্রিপশন, এই যে প্রক্রিয়াটির কথা বলা হচ্ছে, এটা কোথায় সম্পন্ন হয়? এটা হচ্ছে কোষের নিউক্লিয়াসেই সম্পন্ন হয়। তারপরে এই যে এমআরএনএটা তৈরি হলো, সে হচ্ছে পরবর্তীতে নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসবে এবং প্রোটিন তৈরিতে হেল্প করবে। তো যাই হোক, সেটা পরের আলোচনা। তাহলে ডিএনএ থেকে যে এমআরএনএটা আমরা পেলাম, সেই প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হলো? নিউক্লিয়াসে। বলো, একটা এমআরএনএর কয়টা অংশ আছে? বলবা 5টা অংশ আছে। প্রথমটার নাম হলো ক্যাপ, তারপরে নন কোডিং, তারপরে কোডিং, তারপরে আবার নন কোডিং, তারপরে কে? পলি এ, ঠিক আছে? তো এই যে কোডিং পার্ট, এই কোডিং পার্টে কি থাকে জানো? কোডিং পার্টে থাকে হচ্ছে জেনেটিক কোডন। এখানে কি থাকবে? জেনেটিক কোডন। কেমন হয় জেনেটিক কোডন? তোমরা জানো যে জেনেটিক কোডন 3টা ডিজিটের হয়, 3টা ডিজিট। এবং জেনেটিক কোডন কি দিয়ে গঠিত হয় জানো? জেনেটিক কোডন মূলত গঠিত হয় কি দিয়ে? আমাদের যে নাইট্রোজেনাস বেস যেগুলো আছে, তোমরা নাম শুনবে যে AUG, এইভাবে কোডনগুলো সাজানো থাকে এবং শেষে গিয়ে দেখবা এই রকম থাকে যে এই UAA অথবা UGA অথবা UAG। তো এই যে শুরুতে যে থাকলো তাকে বলা হচ্ছে স্টার্ট কোডন, আর শেষে যে থাকে তাকে কি বলা হচ্ছে? স্টপ কোডন, ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করো, আমি আরেকবার বলতেছি। জেনেটিক কোডন কোন অঞ্চলে থাকবে? কোডিং পার্টে থাকবে। শুরুতে থাকবে স্টার্ট কোডন, মাঝে আরও কিছু কোডন থাকবে, আর শেষে গিয়ে থাকবে হলো স্টপ কোডন। স্টপ কোডন 3টা হয়, UAA, UGA, UAG, এরকম 3টা হয়। ওকে, তাহলে মনে রাখবা যে শেষে থাকবে স্টপ কোডন, শুরুতে থাকবে হচ্ছে স্টার্ট কোডন। এবং এটা মূলত এভাবে থাকে 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে, এইটা হচ্ছে আগাতে থাকবে সামনের দিকে। তো এমআরএনএর গঠন বললে এভাবে সুন্দরভাবে লিখবা। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যে একটা কোষে মোটামুটি এমআরএনএর পরিমাণটা কত? 5 থেকে 10%। অর্থাৎ টোটাল যে আরএনএটা থাকবে তার 5 থেকে 10% হচ্ছে এমআরএনএ, রাইট? এভাবে বলে দিলা। মোটামুটি তোমাকে এমআরএনএ সম্পর্কে একটা কনসেপ্ট লিখতে হবে, এমআরএনএ সম্পর্কে একটা ধারণা দিবা, তারপরে তার কাজটা উল্লেখ করবা তোমাকে। কারণ গতে আরেকটা কথা বলছে, গতে তোমাকে বলছে যে ওর কাজটাও লিখতে হবে, ঠিক আছে? তো এর কাজ কি বলো? এমআরএনএর কাজ কি? এমআরএনএ মূলত কি কাজ করে? আচ্ছা তোমরা দেখো, এমআরএনএর কাজটা হচ্ছে, এমআরএনএতে কি আছে ভাইয়া বলো তো? কি আছে? কোডন আছে না, জেনেটিক কোডন আছে, ওই যে মাঝখানে কোডিং পার্টে কোডন আছে। তো এই কোডনের কাজ কি? কোডনের কাজ হলো সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ধারণ করা বা বাছাই করা। ওকে, সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ আমাদের এমআরএনএর কাজ হলো যে এমআরএনএ তার যে কোডন থাকবে সেই কোডন সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে বাছাই করা। বা কেউ কেউ বলে যে ছাঁচ হিসেবে কাজ করে। ছাঁচ মানে বোঝো, যেটার মধ্যে কোনো কিছু দিলে ওই রকমই একটা কিছু উৎপন্ন হয়, এটাকে ছাঁচ বলা হয়। পিঠা তৈরি করে বাসায়, পিঠা পুলি ছাঁচ দিয়ে তৈরি করে। তাহলে এমআরএনএর কাজ হলো সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বাছাই করা এবং ছাঁচ হিসেবে কাজ করা। আই থিঙ্ক তোমরা এই কোশ্চেনের উত্তরটা বুঝতে পেরেছ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গ নম্বরের উত্তর দিয়ে ফেললাম। আচ্ছা, এবার বলছে ঘ নম্বর, উদ্দীপকে উল্লেখিত ক চিত্রটি এম এবং এন এর উপস্থিতি অনুপস্থিতির উপর জীবের কোষীয় পার্থক্য রয়েছে, বিশ্লেষণ করো। কি বুঝলাম আমরা পড়ে? আসো আরেকবার বলি। উদ্দীপকের ক মানে কোনটা? নিউক্লিয়াস। ক মানে কে ছিল? নিউক্লিয়াস। আচ্ছা, বলছে যে এম এবং এন। আচ্ছা বলো তো এম কি আর এন কি? এম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আর এন হলো নিউক্লিওলাস, ঠিক আছে? দেখো ভালো করে ছবিতে খেয়াল করে বুঝতে পারবা। এম হলো নিউক্লিয়ার মেমব্রেন আর এন আমি যতদূর এখানে দেখতে পাচ্ছি, দাগটা যদি এই পর্যন্ত থাকে, মুদ্রা কথা হচ্ছে যে এটা নিউক্লিয়াসের 2টা জিনিসকে বোঝাচ্ছে, রাইট? এখন বলছে যে এটার উপর বেসিস করে কোষের পার্থক্য রয়েছে। ভাইয়া এখান থেকে চলে গেল কোথায়? কোষ, তাই না? এখান থেকে চলে গেল কোথায়? কোষের ওখানে। সো আমাকে কোন জিনিস চাচ্ছে এটা আমাকে বুঝতে হবে। আমার কাছে অ্যাকচুয়ালি চাওয়া হচ্ছে কি জানো? যে আদি কোষ এবং প্রকৃত কোষ
অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে তোমরা কোষের যে প্রকারভেদ পড়ে আসছো, আদি কোষ এবং প্রকৃত কোষ, এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা আমাকে লিখতে হবে। কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছে, ঢাকা বোর্ডের কোশ্চেন মনে হয়। সো যখন তোমরা এটা সলভ করবা তখন একটু মনোযোগ সহকারে এগুলো একটু দেখবা। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য দেখে আসি। এটা যদি হয় আদি কোষ, ধরো এটা এই পাশে আমরা লিখবো হচ্ছে আদি কোষ, আর হচ্ছে মাঝখান দিয়ে আমি একটা হলো এরকম একটা দাগ দিয়ে দিলাম, ওই পাশে আমরা দিব হচ্ছে প্রকৃত কোষ, এখানে দিলাম ধরো আমরা প্রকৃত কোষ। আচ্ছা, আমি তোমাদের একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে তোমরা যখন যে কোনো পার্থক্য লিখবা পরীক্ষায়, হ্যাঁ, যে কোনো পার্থক্য যখন পরীক্ষায় লিখবা তখন আরেকটা ঘর তুমি তৈরি করবা, তার নাম হলো পার্থক্যের বিষয়। হ্যাঁ, পার্থক্যের বিষয়। আমি এটা বলছি এই কারণে যে লেখবা যখন, তখন একটা যেন মানে সৌন্দর্য বলে একটা কথা আছে। হ্যাঁ, সো তুমি 3টা ঘর করবা, অলওয়েজ কয়টা ঘর করবা? 3টা ঘর করবা। 3টা ঘরে তুমি হচ্ছে পার্থক্যটা লিখবা, 3টা ঘর, অর্থাৎ 3টা ঘর থাকবে। একটা থাকবে পার্থক্যের বিষয়, তারপরে কোন 2টা জিনিসের উপরে তুমি পার্থক্য করতে চাচ্ছ সেটা। তাহলে আমরা মোটামুটি একটা ঘর করে ফেললাম। এখন দেখো, যেহেতু এটা 4 মার্কের জন্য বলছে, মিনিমাম তুমি 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, তাহলে ফুল মার্ক পাবা। ঠিক আছে? তাহলে পার্থক্যের বিষয় প্রথমত আমি যদি বলি যে সুগঠিত নিউক্লিয়াস, হ্যাঁ, বা নিউক্লিয়াসটা কেমন, তাহলে প্রথমেই কথা আসবে যে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। ওকে, এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এদেরটা বলবা কি? এদের নিউক্লিয়াসটা সুগঠিত। এটার উপর বেসিস করেই তো আদি কোষ আর প্রকৃত কোষকে আলাদা করা হয়। ওকে, আচ্ছা, তাহলে প্রথমত আমরা একটা পার্থক্য পেলাম যে নিউক্লিয়াসটা কেমন হবে সেটা আমরা মোটামুটি বলে দিলাম। আচ্ছা, তারপরে কি বলবা? তারপরে ধরো তুমি বললা যে তাদের রাইবোজোমটা কেমন হবে। রাইবোজোম, এদের রাইবোজোমটা কেমন হয় বলো? 70s। এদের রাইবোজোমটা কি হয়? 80s। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে তুমি আদি কোষ প্রকৃত কোষে আর কি জানো? তারপরে মনে রাখবা এদের শ্বসনগুলো কেমন হয়। দেখো, এদের এখানে হয় হচ্ছে অবাত, আর এখানে কি হয়? সবাত। অবাত সবাতের পার্থক্য তোমরা জানো, অর্থাৎ অবাত মানে যেখানে অক্সিজেনের প্রয়োজন নাই, আর সবাত মানে যেখানে অক্সিজেনের প্রয়োজন আছে। আচ্ছা, তারপর আমি যদি বলি যে কোষ বিভাজন কেমনে হয়, এখানে কিভাবে হয়? এদের কোষ বিভাজনটা হচ্ছে অ্যামাইটোসিস। তোমরা জানো যে নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে তাদের অ্যামাইটোসিস হয়, আর এদের আবার 2 রকমেরও হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। আচ্ছা, প্রকৃত কোষে 2 রকমের সেল ডিভিশন কেন হয়? একটা দেহকোষে, একটা হলো জননমাতৃ কোষে, এই জন্য এদের 2 রকম সেল ডিভিশন আছে। আচ্ছা, তারপরে তুমি আর কি বলতে পারো? আর কি বলা যায় এখানে? আর কি আছে? যেমন ধরো তুমি এটা বলতে পারো যে আদিকোষী যে জীবগুলো আছে, এখানে দেখো তেমন কোনো সুগঠিত অঙ্গাণু নাই, কিন্তু প্রকৃত কোষে সব ধরনের কোষীয় অঙ্গাণু আছে। তারপরে তুমি যদি ওপেরনের নাম শুনে থাকো, ওপেরন বলে একটা টার্ম আছে, এদের ওপেরন থাকে, আর এদের ওপেরন বলে কোনো কনসেপ্ট নাই। হোয়াট ইজ ওপেরন? আমরা সামনে পড়তে পাবো। ওপেরন কি? ওপেরন হচ্ছে আদি কোষের জিন প্রকাশের যে একক, সেটাকে ওপেরন বলা হয়। তো ওপেরন কিন্তু আদি কোষে থাকবে, প্রকৃত কোষে কিন্তু থাকবে না, রাইট? তাহলে এটা একটা আমরা পেলাম। তো এইভাবে তুমি হচ্ছে মোটামুটি 8টা পয়েন্ট দিয়ে একটা পার্থক্য তৈরি করবা। আমি আসলে সবগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সো আমি একটা কনসেপ্ট গ্রো করাই দিব যে কোন কোন জিনিসগুলো কিভাবে পড়তে হবে, পরীক্ষা আসলে কিভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের ঘ নম্বর কোয়েশ্চেন কিন্তু ডান। আচ্ছা, ঘ নম্বরে কিন্তু আমাদের এটাই বলছে যে 2টার মধ্যে কি পার্থক্য, সেই পার্থক্যটা তোমাকে লিখতে হবে। এখানে বিশ্লেষণ করা মানে কি? বিশ্লেষণ মানে এমন না যে তোমাকে বুঝিয়ে বলতে হবে, তা না, তুমি পার্থক্য আকারেই কিন্তু লিখে দিবা। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাই আমরা। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে আবারও 2টা ছবি দেখতে পাচ্ছি আমরা। একটা দেখো এরকম, আর একটা এরকম। বলো তো ভাইয়া, কে এবং এল দিয়ে কি কি বোঝানো হচ্ছে? রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন 2023। আচ্ছা, এখানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাকে আমরা বলতেছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল। তারপরে আমরা এই পাশেরটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এটাকে তুমি ক্লোরোপ্লাস্ট বলছো বা প্লাস্টিড। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে প্লাস্টিড। অল ওকে? আচ্ছা, তাহলে এই যে 2টা ছবি দিলাম, ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে 2টা ছবির আলোকে 2টা প্রশ্ন দেওয়া আছে। আসলে প্রশ্ন 2টা আমরা কি বলছি একটু দেখি। উদ্দীপক কে এর গঠন ব্যাখ্যা করো। ভাইয়া খুবই সহজ, কে কি বলা হয়েছিল? মাইটোকন্ড্রিয়া।
তাহলে আসো মাইটোকন্ড্রিয়ার গঠন যেহেতু আমাকে আঁকতে হবে, আমি এটা একটু মুছেই দিচ্ছি। সর্বপ্রথম যে কথাটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে তুমি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলার ছবি প্র্যাকটিস ভালো করে করে যাবা। ছবি ভালো করে প্র্যাকটিস করবা, কারণ এই ছবিগুলো তুমি যদি আঁকতে পারো তোমার পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু স্যার মোটামুটি একটা ফিদা হয়ে যাবে তোমার উপরে। ছবি যত ভালো হবে মার্ক তত ভালো আসবে। এই জন্য ছবি প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার আমরা লম্বচ্ছেদ বলতেছি আর কি। মাইটোকন্ড্রিয়ার এইটা হচ্ছে আউটার মেমব্রেন। ওকে, আমি এগুলো ইংলিশে লিখতেছি, বাট তুমি এগুলোকে বাংলাতে লিখবা, তাহলে এর বাংলা হচ্ছে বহিস্থ পর্দা। আর এই যে ভিতরের যেটা, এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। ওকে, এটা হচ্ছে ইনার মেমব্রেন। তোমাদের কি কাজ হবে? তোমাদের কাজ হবে যে এইভাবে একটা ছবি সুন্দরভাবে আর্ট করার পরে প্রত্যেকটা পার্ট, ছবির প্রত্যেকটা পার্ট তোমাকে ব্যাখ্যা করতে হবে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন দেখলাম আমরা। তারপরে এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে আউটার চেম্বার, যেটা তোমার বইতে কি বলা আছে বলো তো? তোমার বইতে বলা আছে এটার নাম হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। আর এটাকে আমরা বলছি ইনার চেম্বার। হ্যাঁ, এটাকে আমরা বলছি ইনার চেম্বার, ইনার চেম্বার অর্থাৎ অন্তঃপ্রকোষ্ঠ। ঠিক আছে, বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ। তারপরে এই যে জায়গাটা দেখতেছো ভাইয়া, যেটা ভিতরের দিকে ঢুকে গেছে, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, দিস ইজ ক্রিস্টি। এটাকে আমরা বলতেছি হলো ক্রিস্টি। ক্রিস্টি মনে রাখবা, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। হ্যাঁ, এটার নাম হলো ক্রিস্টি। এই যে অন্তঃস্থ আবরণী ভিতরের দিকে ঢুকে গিয়ে যে ভাঁজ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি, এই যে ক্রিস্টিতে এরকম দানাদার উপাদান কিছু থাকে, এরকম। এই উপাদানগুলোর আবার একটা নাম আছে। এগুলাকে অনেকেই বলে হচ্ছে অক্সিজোমস। হ্যাঁ, এগুলোর নাম অনেকেই দিয়ে থাকে হলো অক্সিজোমস। হ্যাঁ, আবার কেউ কেউ আবার এটাও বলে যে এই অক্সিজোমগুলোই নাকি হচ্ছে, এরা নাকি আবার একটা এনজাইম, এটিপি সিনথেসিস এনজাইম। মানে কারোর মতে, এটা সবার মতে না কিন্তু আবার, হ্যাঁ, এটা একটা এনজাইম, এটিপি সিনথেসিস এনজাইম। আর ভিতরে আরেকটা কনসেপ্ট তোমাকে একটু মনে রাখতে হবে, এর ভিতরে অর্থাৎ অন্তঃপ্রকোষ্ঠে কিছু তরল উপাদান থাকে, এরকম কিছু তরল উপাদান থাকে। এইগুলাকে ম্যাট্রিক্স বলে। কি বলে? এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্স। এই যে সাদা 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 যে তরল এখানে দেখানো হচ্ছে, এই উপাদানগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, আর কি আছে এখানে? আরেকটা কথা মনে রাখবা, এদের একটা ডিএনএ থাকে, সেটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ থাকে। আর হচ্ছে রাইবোজোম থাকে। রাইবোজোমটা হলো 70S। হ্যাঁ, 70S রাইবোজোম। কিছুক্ষণ আগেই তোমরা দেখলা যে আদিকোষে 70S রাইবোজোম থাকে। তো এই যে ছবিটা আমরা আঁকলাম, এই ছবিটা সুন্দরভাবে আর্ট করার পরে তারপরে তোমাকে প্রত্যেকটা পার্টের 1 থেকে 2 লাইন করে ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার গঠন। এটা যদি পরীক্ষায় সুন্দর করে লিখে আসতে পারো তো 3 মার্ক কিন্তু পেয়ে যাবা, রাইট? আচ্ছা, তাহলে আমাদের সুন্দরভাবে আমরা কিন্তু বলে দিলাম। দেখো, ছবিটা সুন্দরভাবে প্র্যাকটিস করবা, বাসায় ভালো করে অনেকবার আঁকবা, 2-3 বার করে এঁকে তারপরে হচ্ছে পরীক্ষার হলে যাবা। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটো থেকে প্রশ্ন হতে পারে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটো জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, আমি শেষে বলে দিচ্ছি এই চ্যাপ্টারে, আজকে শুরুতে বলিনি, একদম শেষে বলে দিব যে কোন কোন টপিকগুলো মাস্ট তোমাকে দেখে যেতে হবে এই চ্যাপ্টারের। এটা আমি আজকে শেষে বলে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এবার ঘ নম্বর কোয়েশ্চেন কি বলে? বলছে উদ্দীপকের কে এবং এল এর শারীরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল। তো এটা তো খুব ইজি। মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, আবার এখানে গ্লুকোজ উৎপন্ন হয়। সো গ্লুকোজ না থাকলে তো আর শক্তি উৎপন্ন হবে না। তাহলে আসলে আমরা এটার উত্তরটা কিভাবে বলবো? দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট, এদিকে তাকাও সবাই। ক্লোরোপ্লাস্ট, তো ক্লোরোপ্লাস্ট কি করে বলো? ক্লোরোপ্লাস্ট কি করে? তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে পানি, তার সাথে ওকে হেল্প করে কে? আলো এবং হচ্ছে ক্লোরোফিল, তাই তো? এই চারজন আলো, ক্লোরোফিল, পানি, কার্বন ডাইঅক্সাইড, এই চারজন যখন একসাথে হয় তখন তোমরা জানো যে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। ওকে, তার সাথে একটু পানি উৎপন্ন হয়, আর তার সাথে হচ্ছে অক্সিজেন, বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। তো এটা হচ্ছে, আমরা এই বিক্রিয়াটাকে কি নাম দিয়ে থাকি বলো তো ভাইয়া? এই বিক্রিয়াটার নাম হলো সালোক সংশ্লেষণ। আবার তুমি যদি মাইটোকন্ড্রিয়াতে যাও, যে মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া, দেখো মাইটোকন্ড্রিয়া কি করে। মাইটোকন্ড্রিয়াতে কিভাবে কি হয়? তোমরা যে গ্লুকোজটা দেখলা তৈরি হলো,
C6H12O6। আচ্ছা, এই যে গ্লুকোজটা উৎপন্ন হলো, এই গ্লুকোজটা অক্সিজেনের হেল্প নিয়ে এখানে বিভিন্ন এনজাইম বা হচ্ছে কোএনজাইমের নাম শুনছো তোমরা, এনজাইম বা কোএনজাইম, এদের হেল্প নিয়ে এই গ্লুকোজটা এখন কি উৎপন্ন করবে জানো? এই গ্লুকোজটা হচ্ছে এখন শক্তি তৈরি করবে, এটিপি তৈরি করবে। এটিপি তৈরি করবে, তার সাথে একটু পানি উৎপন্ন করতে পারে, আর তার সাথে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আবার কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। বিক্রিয়া দুটো খেয়াল করো। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার যে বিক্রিয়াটা এটা হলো শ্বসন, তাই না? আর ক্লোরোপ্লাস্টের যে বিক্রিয়াটা এটা কি বলো? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আচ্ছা, এই দুটো জিনিস আমি যদি বলি যে একই সূত্রে গাঁথা, একটা ছাড়া আরেকটা অচল, কথা ঠিক আছে? দেখো ভালো করে বুঝো। এরা যে অক্সিজেনটা তৈরি করলো, সেই অক্সিজেনটা শ্বসনে কিন্তু হেল্প করতেছে। অর্থাৎ এইটা ছাড়া মানে ক্লোরোপ্লাস্ট এখানে যে সালোক সংশ্লেষণটা হচ্ছে, তারা যে অক্সিজেনটা তৈরি করতেছে সেই অক্সিজেনটাই শ্বসনে ব্যবহার হয়ে দেখো শক্তি উৎপন্ন হচ্ছে, রাইট? আবার শ্বসনে দেখো শক্তি তো উৎপন্ন হয়েছেই, বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাইছি? কার্বন ডাইঅক্সাইড। দেখো এই কার্বন ডাইঅক্সাইড আবার এখানে ব্যবহার হয়েছে, তার মানে এর কার্বন ডাইঅক্সাইড এখানে লাগে, ওর অক্সিজেন এখানে লাগে। দ্যাট মিনস এরা একে অপরের পরিপূরক, ঠিক আছে? এই কথাটা বুঝতে হবে। পরিপূরক, পরিপূরক মানে তোমাকে ছাড়া আমি অচল। যেমন ইসলাম ধর্মে এরকম বলা আছে, আমাদের ইসলাম ধর্মে, যে স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। হ্যাঁ, পরিপূরক মানে হলো একজন ছাড়া আরেকজন কিন্তু অচল, কথা বুঝছো? তাহলে পরিপূরক, দ্যাট মিনস ক্লোরোপ্লাস্ট এবং আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, এই একে অপরের উপরে সে কিন্তু নির্ভরশীল। একজনের অক্সিজেন আরেকজন ব্যবহার করছে, আরেকজনের কার্বন ডাইঅক্সাইড আরেকজন ব্যবহার করে সে তার বিক্রিয়াগুলো সম্পন্ন করছে। এই কথাগুলোকে তোমাকে একটু সুন্দর করে ডিটেলে লিখে আসতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এটার কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা তাহলে কোথায় ছিলাম? এখানে। তাহলে এটা 2 নম্বর কোশ্চেন ছিল। তাহলে ভাইয়া মাথায় রাখবা, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট। আর আগের কোশ্চেনে আমরা কি দেখলাম? আগের কোশ্চেনটা আচ্ছা আরেকবার আমি রিভিউ করে দিব শেষে, অসুবিধা নেই। এবার আসো 3 নম্বর সৃজনশীল প্রশ্নে। যেহেতু বড় চ্যাপ্টার, আমরা একটু দ্রুত যাচ্ছি। তোমরা যদি মনে হয় যে দ্রুত হয়ে যাচ্ছে, ক্লাসটাকে একটু পজ করে থামিয়ে তারপর আবার দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, এখানে সৃজনশীল প্রশ্নে আমরা আবারও 2টা চিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা বলো ভাইয়া, এটা কিসের? এটা নিশ্চয় ডিএনএ, ঠিক আছে। আর এটা কি? এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আরএনএ, একসূত্রক যেহেতু, স্টার্ট কোডন আছে। বলছে উদ্দীপকের পি এর গঠন বর্ণনা করো। আর ঘ নম্বরে বলছে প্রোটিন সংশ্লেষণে কিউ এর ভূমিকা। আচ্ছা, পি এর গঠন মানে কার গঠন বলো তো? ডিএনএর গঠন। তো ডিএনএর গঠন তোমরা মনে রাখবা যে ওয়াটসন এবং ক্রিকের একটা মডেল আছে না, ওয়াটসন ক্রিকের মডেল, ওয়াটসন এবং ক্রিকের যে মডেল, এই দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটসন ক্রিকের যে মডেল, এটা ব্যাখ্যা করে আসতে হবে, সুন্দরভাবে ব্যাখ্যা করে আসতে হবে। এটা কিন্তু পরীক্ষা আসবে। যারা 25 ব্যাচের বাচ্চারা ক্লাসটা দেখতেছো, যাদের সামনে পরীক্ষা 26 তারিখ থেকে, তাদেরকে বারবার বলবো ডিএনএ বাদ দেওয়া যাবে না, ডিএনএ ডিটেলে পড়ে যাবা, ডিএনএ থেকে কিন্তু প্রশ্ন হবে। আসো এখন যদি আমি বলি যে এটা কিভাবে আসলে তুমি ব্যাখ্যা করতে পারো, কিভাবে বলতে পারো, তো আসো সেই নিয়ে আমি একটু কথা বলি। আমি একটু ডান পাশে সরিয়ে নিলাম, অসুবিধা আছে কোনো? আচ্ছা ঠিক আছে। তো ডিএনএর গঠন যদি বুঝতে হয় তাহলে তোমাকে একটা জিনিস খেয়াল করো, ডিএনএর কিন্তু 2টা ছবি আছে। যে ছবিটা তোমরা কেউ আঁকতে চাও না, কিন্তু পরীক্ষায় আঁকতে হবে মানে হবে। হ্যাঁ, মানে এটা না থাকলে ডিএনএর গঠন কিন্তু একদমই মানে মানাবে না, ঠিক আছে? এই যে দেখো। আচ্ছা বলো তো, এই যে উল্টানো 2টা জিনিস আঁকলাম, তাই না? আমি আরও একটা আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু গ নম্বরের উত্তরটা দিচ্ছি, গ মনে রাখো, গ নম্বরের উত্তরে আমরা চলে আসছি। আচ্ছা, এই যে জিনিসগুলো আঁকানো হচ্ছে, হোয়াট ইজ দিস? এগুলো হচ্ছে পেন্টোজ সুগার। বলো তো একটা ডিএনএর মধ্যে কয়টা জিনিস থাকে? 3টা জিনিস থাকে। একটা হলো পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ, আর হলো অজৈব ফসফেট। এই 3টা জিনিস কিন্তু থাকে। তো আমাকে সেই 3টা জিনিসকে একত্রিত করে একটা ডিএনএ বানাতে হবে। আচ্ছা, নাইট্রোজেনাস বেজের এটা দেখো সোজা, এটা হচ্ছে উল্টা। নিয়ম হলো একদিকে সোজা হলে আরেকদিকে উল্টা থাকবে, বিপরীতমুখী থাকবে। আচ্ছা, এটা যদি কার্বনগুলো গণনা করো তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5। তাহলে এটা হলো 1 2 3 4 5।
তাহলে এই যে 1 নম্বর যে কার্বন দেখতেছো এখানে অ্যাডেনিন যদি থাকে তাহলে এখানে 1 নম্বর কার্বনে থাইমিন থাকবে এবং তারা অবশ্যই 2টা বন্ড দিয়ে যুক্ত থাকবে। আবার এখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে থাকবে হলো সাইটোসিন এবং অলওয়েজ তারা কিন্তু 3টা বন্ড দিয়ে যুক্ত থাকবে। এবং একটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেনাস বেসগুলো কিন্তু অলওয়েজ 1 নম্বর কার্বনের সাথে থাকতে হবে, রাইট? তারপরে দেখো, তারপরে খেয়াল করো এটা কত নম্বর কার্বন ছিল? 5 নম্বর। তাহলে 1 2 3 4 5, এই 5 নম্বর কার্বনে এখানে আমরা যদি একটা ফসফেট, অজৈব ফসফেট যুক্ত করি, আবার এখানে 3 নম্বরের সাথেও থাকবে, এই গুণ 1 2 3। তাহলে ফসফেটগুলো দেখো 5 এবং 3 এর সাথে এই পাশে। আবার ওই পাশে যদি দেখো 1 2 3 4, 1 2, এটা হলো কত? এটা হলো 3, এটা হলো 3, এটা কত? এটা হলো 5। তাহলে এই পাশে ফসফেটগুলো হচ্ছে 5 3, আর এই পাশে দেখো 3 5। কথা বলছো? এইভাবে তাহলে এটার সাথে এইভাবে এখানে যুক্ত হয়ে যাবে। আবার এখানে দেখো একটা অজৈব ফসফেট চলে আসবে। আই থিঙ্ক এগুলো তোমরা বুঝো, হ্যাঁ? মানে তোমরা যেহেতু সামনে পরীক্ষা দিবা, 25-এর যারা আসো, আবার 26-এর যারা আসো, তারা তো অলরেডি এগুলা ক্লাস করে ফেলছো, এগুলো তোমরা এখন সেকেন্ড ইয়ারে আসো। সো এগুলো ক্লাসগুলো দেখলে তোমাদের যে উপকারটা হবে, যে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কেমন আসে, কিভাবে আনসার করতে হয়, এটা তোমরা অনেকে জানো না। তোমাদের এখানে যে পরীক্ষাগুলো হয়, আমার এখানে দেখি যে পরীক্ষার খাতায় তোমরা একটা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, অন্য কিছু লিখে দিয়ে চলে আসো, তাহলে কিন্তু হইল না। এই জন্য হয়তো তুমি সেটার উত্তর জানতা কিন্তু কোশ্চেনটা ধরতে পারো নাই। এই জন্য কোশ্চেন ধরতে গেলে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই ছবিটা সুন্দর করে তোমাকে এখন ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করতে হবে? বলতে হবে যে ডিএনএ গঠিত হয় 2টা পেঁচানো সিঁড়ির মাধ্যমে। সিঁড়িগুলা তৈরি হয় 3টা জিনিস দিয়ে। দেখো, একটা হলো পেন্টোজ সুগার, একটা হলো নাইট্রোজেনাস বেজ, আর একটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। আমি শর্টে বললাম, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ আর ইনঅর্গানিক ফসফেট, এই 3টা জিনিসের কম্বিনেশনে একটা ডিএনএ তৈরি হবে। তাহলে এই যে এগুলো হচ্ছে সুগার, এগুলো হচ্ছে সুগার, এগুলো হচ্ছে সুগার, এগুলো হচ্ছে সুগার। সুগারগুলো একদিকে যদি সোজা থাকে তাহলে আরেকদিকে বিপরীতমুখী থাকবে। এই যে পেন্টোজ সুগারগুলা এভাবে থাকলো, আর এই যে পি মানে হলো ফসফেট, পি মানে হলো ফসফেট। ফসফেটগুলো 5 3 হবে অথবা 3 5 অভিমুখী সাজানো থাকবে। আর নাইট্রোজেনাস বেসগুলো সবসময় 1 নম্বর কার্বনের সাথে থাকবে। কে কার সাথে থাকবে? অ্যাডেনিন থাইমিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে, রাইট? এখানে 2টা, এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড, এগুলোকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। এগুলো হাইড্রোজেন বন্ধন 2টা এবং 3টা, ঠিক আছে? এটা একটা ছবি তুমি আঁকবা, সাথে তোমাকে আরেকটা ছবি কিন্তু ভাইয়া ব্যাখ্যা করতে হবে। সেটা কোনটা? সেটা যে এই পেঁচানোটা এখানে আঁকানোই আছে, সো আমি আর নতুন করে আঁকলাম না। এইটা, এখান থেকে কিছু ইনফরমেশন তোমাকে জানতে হবে। যেমন যদি বলে যে এই যে টোটাল, এখান থেকে যদি আমি ধরে নিই যে একটা প্যাচ, তাহলে এই এক প্যাচের দৈর্ঘ্য কত? টোটাল এটার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? টোটাল, অর্থাৎ এখান থেকে এটা যদি একটা প্যাচ হয় তাহলে এটার দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তারপরে এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখবা, এখানে টোটাল 10 জোড়া নিউক্লিওটাইড আছে। কয় জোড়া? 10 জোড়া। একটা প্যাচের ভিতরে সবসময় মনে রাখবা 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া। হ্যাঁ, এই যে ভাইয়ারা খেয়াল করো, এটা কিন্তু একটা প্যাচ, এক প্যাচ, অর্থাৎ এখান থেকে আমরা ধরে নিচ্ছি একটা প্যাচ। তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। এখানে 10 জোড়া নিউক্লিওটাইড আছে। প্রতি জোড়া নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে কত? তাহলে টোটাল দৈর্ঘ্য যদি 34 হয় তাহলে 10 দিয়ে ভাগ করলে 3.4 অ্যাংস্ট্রম। তারপরে 2 সূত্রকের মধ্যবর্তী ব্যাস, আচ্ছা 2 সূত্রকের মধ্যবর্তী ব্যাস, 2 সূত্রকের মধ্যবর্তী ব্যাস দেখবা তোমাদের বইপত্রে দেওয়া আছে 20 অ্যাংস্ট্রম। কত দেওয়া আছে? 20 অ্যাংস্ট্রম। তারপরে তোমাকে বলবা যে ওজন কত, আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ সম্ভবত এটাই। তার মানে তোমাকে ডিএনএর গঠন বললে 2টো ছবি আঁকতে হবে। যারা প্রশ্ন করো যে ভাইয়া ডিএনএর যদি পরীক্ষা আসে তাহলে আমরা কি করব, তাহলে আমার পরামর্শ থাকবে তুমি 2টাই, অর্থাৎ ডিএনএর যে ওই ছবিটা প্লাস হচ্ছে পেঁচানো ছবিটা সবই আঁকবা। এখানে দেখবা অনেক ইনফরমেটিভ কিছু কথাবার্তা আছে, যে এটার দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য কত, কতগুলো নিউক্লিওটাইড থাকে, এর ব্যাস কত, ঠিক আছে, একটা প্যাচের ভিতরে তার ওজন কত, এই জিনিসগুলা পেঁচানো ছবি থেকে বলবা। আর কিভাবে এরা সাজানো থাকে এই 3টা জিনিস এই ছবি থেকে বলবা। বইতে দেখবা 2ভাবেই সুন্দরভাবে সিরিয়ালি ব্যাখ্যা করা আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ডিএনএর ভৌত গঠন। আসলে পরীক্ষায় এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণে কিউ এর ভূমিকা, দ্যাট মিন্স কিউ কে ছিল বলো তো ভাইয়া?
কিউ কে ছিল, কিউ কে ছিল, আরএনএ ছিল না, আরএনএ। তার মানে আমাদের বলছে ঘয়ের উত্তরটা কি হবে, ঘয়ের উত্তরটা কি হবে, ঘয়ের উত্তরটা কি হবে, অর্থাৎ ওটা মূলত ছিল এমআরএনএ। তো এমআরএনএ প্রোটিন সংশ্লেষণে কি ভূমিকা রাখে, আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে বোঝাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে এমআরএনএ, এটা ধরে নাও কি, এটা হচ্ছে এমআরএনএ। তোমরা একটু বলতে পারো যে এমআরএনএ শুরুতে আমি বলেছি একটা কোডন থাকে এ ইউ জি, আর শেষে একটা কোডন থাকে, তার নাম কি ইউ এ এ বা ইউজিএ বা এরকম যে কোনো একটা থাকবে, তিনটার মধ্যে যে কোনো একটা থাকে। তো বলছে যে প্রোটিন সংশ্লেষণে এটার ভূমিকা কি, আর মাঝখানে আরও অনেক কোডন থাকে, সেগুলো আমরা নাই বলি। এখন দেখো, এটা হচ্ছে এমআরএনএ। এখন এই এমআরএনএ প্রোটিন সংশ্লেষণে যে ভূমিকাটা রাখে এটা কি জানো, এটা হচ্ছে রাইবোজোম। এই যে এটা হচ্ছে রাইবোজোম, গোল করে আমরা যেটা আঁকলাম এটা হচ্ছে রাইবোজোম, এটাকে আমরা বলছি রাইবোজোম। তো প্রোটিন সংশ্লেষণে এমআরএনএ কি ভূমিকাটা রাখে তোমরা দেখো। এই রাইবোজোমের দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলছি এ সাইট, এটাকে আমরা বলছি এ সাইট, এটাকে আমরা বলছি পি সাইট, এটাকে আমরা বলছি হচ্ছে ই সাইট। এখন দেখো, এই যে মেসেঞ্জার আরএনএ যেটা ছিল তার সাথে রাইবোজোম যুক্ত হলো, এবং এই জায়গাটাতে দিস ইজ টিআরএনএ। আচ্ছা, এটা হলো টিআরএনএ, টিআরএনএ। এই টিআরএনএর ঠিক মাথায় অ্যান্টিকোডন থাকে। তো অ্যান্টিকোডন কীরকম হয়, সরি একটু অসুবিধা হচ্ছে, সরি। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা জানি বলতো অ্যাডেনিনের সাথে কে বন্ড করতে পারে, থায়ামিন, কিন্তু এটা তো আরএনএ, থায়ামিন হবে না, তাহলে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল, ইউরাসিল আছে তাহলে অ্যাডেনিন হবে, গুয়ানিন আছে সাইটোসিন হবে। এই যে এইটাকে বলে অ্যান্টিকোডন আর এটাকে বলে কোডন। তো বিষয়টা হচ্ছে কি, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার নাম হচ্ছে মেথিওনিন। হ্যাঁ, এই মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা এইভাবে এর ভিতরে প্রবেশ করে, এ সাইড দিয়ে প্রবেশ করে, তারপরে হচ্ছে পি সাইটে এসে এই যে এইউজি, এ কিন্তু মেথিওনিনকে নির্দেশ করে। তার মানে আমাদের মেসেঞ্জার আরএনএর যে কাজ সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএতে যে নির্দিষ্ট কোডন থাকবে সেই কোডনগুলো সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, অর্থাৎ এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। যেমন এখানে তুমি যদি বলো এইউজি, তার অ্যান্টিকোডন হলো ইউএসসি, এবং সে কাকে বহন করে নিয়ে আসছে, মেথিওনিনকে। সো সেই মেথিওনিন এখানে বসে ওই যে এমআরএনএ, তার ভিতরে আছে কোডন, তার ভিতরে আছে সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড, আর এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরবর্তীতে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। কথা কি বুঝতে পারছো? তার মানে প্রোটিন তৈরির সাথে আমাদের এমআরএনএর কি সম্পর্ক বুঝতে পারছো তোমরা? যে প্রোটিন তৈরি হওয়ার জন্য আমাদের রাইবোজোম লাগে, টিআরএনএ লাগে, এমআরএনএ লাগে। এমআরএনএর কাজটা কি? এমআরএনএতে যে সুনির্দিষ্ট কোডন আছে তারা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, আর সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এই কথাটাই তোমাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে ঘ নম্বর কোশ্চেনে কিন্তু আমার কাছে এটাই জানতে চাওয়া হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণে কিউ এর ভূমিকা, এখানে কিউ হলো এমআরএনএ, সেই এমআরএনএ এই ভূমিকাটাই কিন্তু পালন করে, যে তারা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বাছাই করে করে একটা পেপটাইড বন্ধনের মাধ্যমে তাদেরকে যুক্ত করে প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাদের ঘ নম্বর কোশ্চেন গেল। এবার আসি আমরা তারপরের 4 নম্বর কোশ্চেনটা দেখো। জীববিজ্ঞানের শিক্ষক একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের এম আবরণটি নির্জীব কিন্তু ভেতরের এন আবরণটি সজীব। আচ্ছা, তাহলে আমাদের উদ্দীপকে কি বলছে আমরা একটু দেখে আসো। বাইরের আবরণটা নির্জীব, আচ্ছা, আর ভেতরের আবরণটা সজীব। তো আমাদের বলো তো নির্জীব আবরণ বলতে এখানে আমরা নিশ্চয়ই সেল ওয়ালকে বোঝাচ্ছি। সেল ওয়াল কিন্তু নির্জীব হয়, আর সজীব সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেন। আমার যারা কোষের ক্লাসগুলো দেখতে চাও, কোষের উপরে আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে প্লেলিস্ট আকারে অনেকগুলো ক্লাস আপলোড করতেছি, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। সেখানে সেল মেমব্রেনের উপরে ক্লাস আছে, সেল ওয়ালের উপরে ক্লাস আছে, দেখতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে একটা হচ্ছে সেল ওয়াল, একটা হলো সেল মেমব্রেন। এখন প্রশ্ন কি বলে, উদ্দীপকের এম আবরণটির ভৌত গঠন ব্যাখ্যা করো। তো এম কে ছিল? এম ছিল সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের গঠন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সেল ওয়াল সম্পর্কে আমাদেরকে বলতে হবে। সেল ওয়ালের ভৌত গঠন। সেল ওয়ালের বাংলা কি বলো তো? সেল ওয়ালের বাংলা কি? কোষ প্রাচীর।
অর্থাৎ আমাদের কোষ প্রাচীরের যে ভৌত গঠনটা আছে সেই সম্পর্কে জানতে হবে। তো শুরুতেই আমি বলি যে এখানে একটা ছবি থাকবে, অবশ্যই সেই ছবিটা তুমি অঙ্কন করবা। আচ্ছা, এই যেটাকে বলা হচ্ছে মধ্য পর্দা, এটাকে বলা হচ্ছে মধ্য পর্দা, এটা হচ্ছে মধ্য পর্দা। আচ্ছা, আমরা আরেকটু বড় করে আঁকতে পারি, এটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, তোমরা কি জানো যে একটা সেল ওয়ালের মোটামুটি 3টা পার্ট থাকে, মাঝখানটাকে বলে মধ্য পর্দা। এখন দেখো এই মধ্য, আমি কি আঁকাচ্ছি সবাই খেয়াল করো। এই যে মধ্য পর্দা যেটা আমরা আঁকলাম, মধ্য পর্দার ঠিক এই পাশে, এই পাশে, তারপর হচ্ছে যে এই পাশে, তারপরে যে এই পাশে, ওকে। আচ্ছা, এই যে এই পাশে, এই পাশে দেখো এভাবে আঁকলাম। তারপরে এই যে লাল কালি দিয়ে যে এরিয়াটাগুলো আঁকলাম আমরা, এগুলোকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, ওকে, প্রাথমিক প্রাচীর। তারপর প্রাথমিক প্রাচীরের উপরে 3 লেয়ারে 1 2 3 3 লেয়ার, 1 2 3। আবার এই পাশে এই যে 1 2 3, এই যে 3 লেয়ারে যেগুলো আঁকানো হচ্ছে, এই যে একটা, এই যে দুইটা, এই যে হচ্ছে 3টা। আবার এই পাশে দেখো এই যে একটা, দুইটা, এই যে 3টা, 3 লেয়ার মনে রাখবা, একটা, দুইটা, 3টা। আবার এই পাশে একটা, দুইটা, এই যে হচ্ছে 3টা। তো এই যে ছোট্ট করে ছবিটা আমরা আঁকলাম, এই ছবিটা আমি যদি বলি, এই যে মাঝখানের যেটা, এটার নাম হচ্ছে মধ্য পর্দা, ঠিক আছে। তারপরে এই যে লাল কালি দিয়ে যেটা আঁকানো হলো, এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। এটা মধ্য পর্দার 2 পাশে থাকে। আর এই যে 3 লেয়ারের যেটা দেখতে পাচ্ছ তোমরা, 3 লেয়ার, এই যে একটা, এই যে দুইটা, এই যে 3টা, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, এটার নাম হলো সেকেন্ডারি প্রাচীর, এটার নাম হলো সেকেন্ডারি প্রাচীর। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের সেল ওয়ালের 3টা স্তর থাকে, মাঝখানটার নাম মধ্য পর্দা, তার 2 পাশে হলো প্রাথমিক প্রাচীর, তার 2 পাশে হলো সেকেন্ডারি প্রাচীর। এখন আসো, এই যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ তোমরা, এই যে গ্যাপ, একটা একটা গ্যাপ মতো আছে না, এটাকে বলে পিট। এটাকে আমরা কি বলি? পিট। এটার নাম হচ্ছে পিট। দেখো পিট, পিট মানে হলো গর্ত, পিট মানে হচ্ছে গর্ত। দ্যাট মিনস সেল ওয়ালে 2 পাশে কিছু গর্ত থাকে, সেই গর্তগুলোকে পিট বলা হচ্ছে। তো পিট এ পাশেও আছে, এ পাশেও আছে, এই জন্য এটাকে আমরা বলি পিট জোড়। কি বলি আমরা? পিট জোড়। আর এই পিটের এখানে এরকম ছোট 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 কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে অনেকে কি নাম দেয় জানো? এগুলোকে অনেকে নাম দেয় হচ্ছে প্লাজমোডেজমাটা। এটার নাম দেয় হচ্ছে প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা। তাহলে যদি বলে হোয়াট ইজ প্লাজমোডেজমাটা, তাহলে বলবা যে কোষ প্রাচীরে অতি সূক্ষ্ম যে ছিদ্রগুলো থাকে সেটাকেই বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। এবং এই প্লাজমোডেজমাটার কাজ কি? কোষের বাইরের এবং ভিতরের বিভিন্ন বস্তুর আদান প্রদানে তারা হেল্প করে। আচ্ছা, এখানে দেখো তো পিট এলাকা, এই যে এখানেও, এটাও কিন্তু পিট এলাকা। পিট এলাকায় দেখো অন্য কিছু নাই, শুধুমাত্র মধ্যপর্দায় আছে, ঠিক আছে? এখানে শুধু মধ্যপর্দা আছে, পিট এলাকায় শুধু মধ্যপর্দা আছে। তো তখন এইটাকে বলা হবে পিট মেমব্রেন। অর্থাৎ পিট এলাকায় যখন শুধুমাত্র মধ্যপর্দা থাকবে তখন এই জিনিসটার নাম হবে পিট মেমব্রেন। কথা বুঝো? তাহলে তোমাকে সুন্দর করে ছবিটা আগে আঁকতে হবে, এরপরে তোমাকে ব্যাখ্যাতে আসতে হবে। ব্যাখ্যাতে কি? যে মধ্যপর্দা কি দিয়ে তৈরি, মধ্যপর্দা কি দিয়ে তৈরি। দেখো ভাইয়া, তোমরা খেয়াল করো, মধ্যপর্দাতে পেকটিক অ্যাসিড থাকে, পেকটিক অ্যাসিড থাকে। প্রাথমিক প্রাচীরে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। সেকেন্ডারি প্রাচীরে সেলুলোজ থাকে এবং তার সাথে লিগনিন, সুবেরিন এগুলো কিন্তু থাকে। এগুলোর পার্সেন্টেজ সহকারে দেখবা বইতে সুন্দর করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের কাজ হবে একটা ছবি অঙ্কন করে তারপরে কোনটার পরিমাণ কত, কোনটা কি কি উপাদান দিয়ে তৈরি, এই জিনিসগুলো ধারাবাহিকভাবে 3টা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করবা। ঠিক আছে? তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার বলছে ঘ নম্বর, উদ্দীপকের এন আবরণটির গুরুত্ব বিশ্লেষণ করো। বলো এন কে ছিল? ভাইয়া এন কে ছিল? এন কে ছিল? সেল মেমব্রেন ছিল, যেহেতু সজীব। তাহলে আসো আমরা দেখি সেল মেমব্রেনের গুরুত্ব আমাদেরকে আলোচনা করতে বলছে। সেল মেমব্রেন, আমরা কিন্তু ঘ নম্বর কোয়েশ্চেনটা সলভ করাচ্ছি। সেল মেমব্রেনের গুরুত্ব, ঠিক আছে? তো সেল মেমব্রেনের গুরুত্ব যদি আমি পড়াতে চাই, এইটার আসলে পড়ানোর অনেক হচ্ছে এটা হিউজ একটা টপিক। তো সেল মেমব্রেন আমাদের হচ্ছে কি কি কাজে হেল্প করে আমাদেরকে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এরা আমাদের ভিতরের যে অর্গানগুলো আছে তাদেরকে সুরক্ষা দেয়। একটা কোষের
ভিতরের যে অর্গানগুলো আছে, দ্যাট মিন্স নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড, এরকম যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে তাদেরকে সে সুরক্ষা দেয়। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্ন কোষের উপাদানগুলোর আদান প্রদান, অর্থাৎ বিভিন্ন পানি বা খনিজ উপাদান এগুলোর আদান প্রদানে হেল্প করে। তারপরে তুমি যদি বলো এরা আরেকটা কাজে হেল্প করে, সেটা হলো ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস এবং হচ্ছে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, তোমরা কিন্তু এই টার্মগুলো যখন এই কোষঝিল্লির গঠন পড়তে যাবা বা কাজ পড়তে যাবা তখন কিন্তু পাবা। আচ্ছা, সেল মেমব্রেনের এখানে কিন্তু কাজটা পরীক্ষা আসছে, বাট ওই যে ফ্লুইড মোজাইক মডেল, সেল মেমব্রেনের গঠনটাও কিন্তু তোমরা ভালো করে একটু পড়ে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আর কি কাজ আছে? এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করতে পারে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ, এনজাইম অ্যান্টিজেন ক্ষরণ, ঠিক আছে, এনজাইম অ্যান্টিজেন ক্ষরণ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে মনে রাখতে হবে যে এরা আরও বেশ কিছু এদের কাজ আছে। যেমন আমি যদি বলি বিভিন্ন তথ্য, হ্যাঁ, এখানে বিভিন্ন তথ্য এখানে কিন্তু সংরক্ষিত থাকে বা এখান থেকে ইনফরমেশন আসে। তারপরে বিভিন্ন কোষীয় অঙ্গাণু তৈরি, বিভিন্ন কোষীয় অঙ্গাণু তৈরি, তোমরা হয়তো জানো যে এখান থেকে বিভিন্ন কোষীয় অঙ্গাণু সংশ্লেষণ হয়। তো এইভাবে আমার জানা মতে যে বইতে প্রায় 13 থেকে 14টা পয়েন্ট দেওয়া আছে। যেহেতু 4 মার্কের জন্য প্রশ্নটা আসছে, সো তোমরা চেষ্টা করবা মিনিমাম 10টা পয়েন্ট উল্লেখ করার জন্য। মিনিমাম 10টা পয়েন্ট তোমরা উল্লেখ করবা। এখানে আমি জাস্ট শর্টে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 6-7টা মতো আমি উল্লেখ করলাম। সো তোমরা মানে পয়েন্ট আকারে দিবা যে সেল মেমব্রেনের গুরুত্ব কি, মানে এখানে গুরুত্ব বলতে সেল মেমব্রেনের কাজটাই চাওয়া হয়েছে। বুঝতে পারছো কি বললাম? সো এটা গেল হচ্ছে আমাদের ঘ নম্বর কোয়েশ্চেন। তাহলে আমাদের ঘ হয়ে গেল, এটা হলো 4 নম্বর সৃজনশীল। এখন আসো আমরা 5 নম্বর সৃজনশীলে যাই। তো চলে আসছে 5 নম্বর সৃজনশীল। দেখো 5 নম্বরে বলছে যে ডিএনএ, সেখান থেকে এমআরএনএ, সেখান থেকে প্রোটিন। এটা আমরা সবাই জানি, এটা একটা সিলেট বোর্ডের একটা কোশ্চেন। সো কোশ্চেনটা আমরা সলভ করব। তার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে বায়োলজিতে ভালো করব কি করে। অনেকে বলে যে ভাইয়া আমি এমসিকিউ টুকটাক পারি, বাট সিকিউ, দেখো সিকিউ এর উপরে কিন্তু আমাদেরকে বেশি এফোর্ট দিতে হবে। আমি শুরু থেকে একটা কথা তোমাদেরকে বলে আসি যে এমসিকিউ দেখবা পরীক্ষার হলে একটা সবাই পারে মোটামুটি, 2-1টা এমসিকিউ যদি কঠিন হয় সবাই মিলে একটা মানে বোর্ড বসিয়ে জামাত করে উত্তর করে আসে। কিন্তু তোমাকে সিকিউতে ভালো করতে হবে। তো সিকিউতে ভালো করার জন্য তোমাকে একটু ডিটেলে পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। কথা বুঝছো? আসো, উদ্দীপকের পি প্রক্রিয়াটি বর্ণনা করো। আচ্ছা বলো তো, ডিএনএ থেকে এমআরএনএ এটা কি? এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আচ্ছা, আর পরেরটা হলো ট্রান্সলেশন। পরেরটা কিন্তু ট্রান্সলেশন। তো বলছে যে উদ্দীপকের কিউ প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। আমি এটার জন্য একটু আলাদা পেজ নিব, কারণ এখানে আমার জায়গা হবে না। আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করাচ্ছি। গ নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলেছে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, যারা এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, আমি মোটামুটি যতদিন থেকে পড়াচ্ছি অনেকের কাছে প্রবলেম যে ভাইয়া রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে কিছু বুঝি না। তো আমার কথা হচ্ছে যে এটাকে একটু সময় দাও, তাহলে বুঝবা। দেখো, ট্রান্সক্রিপশনে 3টা ধাপ থাকে। এর 3টা ধাপ আছে। প্রথমটার নাম হচ্ছে সূচনা, তারপরেরটার নাম হচ্ছে বৃদ্ধি, তারপরেরটার নাম হচ্ছে সমাপ্তিকরণ। 3টা ধাপ আছে। 3টা ধাপে কিন্তু ট্রান্সক্রিপশন সম্পন্ন হয়। তো এখানে অনেক কথা বলা যায়, সময় যেহেতু আমাদের শর্ট, সো আমরা একটা মানে জাস্ট একটা হালকা পাতলা একটা কনসেপ্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে, আমি যে ছবিটা আঁকতেছি এটাকে বলা হচ্ছে ডিএনএ। কারণ ট্রান্সক্রিপশন কিন্তু ডিএনএ থেকে আরএনএ তোমাকে তৈরি করতে হবে। তো আমি ধরে নিলাম এটা হলো সূচনা আর এটা হলো সমাপ্তি, অর্থাৎ এখানে গিয়ে শেষ হবে। এই সূচনার এখানে একটা জিন থাকে, বুঝছো? একটা জিন থাকে। এই জিনটার নাম হলো, এই যে এই জিনটা, এখানে একটা জিন থাকে, তার নাম হচ্ছে প্রোমোটার।
এই প্রোমোটার জিন যেটা থাকবে, এই প্রোমোটার জিনের সাথে এসে কয়েকটা জিনিস যুক্ত হয়। এখানে কয়েকটা জিনিস যুক্ত হয়। যেমন ধরো এখানে একটা জিনিস এসে যুক্ত হয়, তার নাম হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এর নাম হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই প্রোমোটারের সাথে যুক্ত হয়। ওকে, তারপরে এখানে আরেকটা জিনিস এসে যুক্ত হয়, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস এসে যুক্ত হয়, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ কি? পলিমারেজ। ঠিক আছে, এটা একটা এনজাইম। আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হলো একটা প্রোটিন, আর প্রোমোটার হলো একটা জিন। তাহলে এটা একটা এনজাইম, এটা একটা প্রোটিন, এটা একটা জিন। তিনজন একটা বিন্দুতে যুক্ত হলো। যুক্ত হলে কি হবে? এই যে এখানে তোমরা দেখো, ভালো করে খেয়াল করো, এগুলোর ভিতরে এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙা শুরু হবে। তো হাইড্রোজেন বন্ধন ভাঙলে কি হবে? ডিএনএর যে সূত্রক দুটো আলাদা হয়ে যাবে। কথা বুঝছো? ডিএনএর সূত্রক দুটো আলাদা হয়ে গেল। এখন আলাদা হয়ে গেলে তাদের মাঝে যে গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপে এখন একটা নতুন নিউক্লিওটাইড সূত্রক এই জায়গা দিয়ে প্রবেশ করবে, শেষ পর্যন্ত চলে যাবে। এবং মজার বিষয় কি দেখো, এই যে নতুন নিউক্লিওটাইড সূত্রক, সে আসলো কোত্থেকে? যে তাকে নিয়ে আসবে কি? আরএনএ পলিমারেজ। এবং সে কিন্তু এক সূত্রক বিশিষ্ট। কয় সূত্রক বিশিষ্ট? এক সূত্রক। এবং সেখানে কিন্তু এই যে এরকমভাবে 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 কোডন থাকবে। কি থাকবে? কোডন থাকবে। অর্থাৎ এই যে নতুন সূত্রকটা ঢুকে গেল, দিস ইজ এমআরএনএ। অর্থাৎ এটাই হচ্ছে এমআরএনএ। তো এই যে এমআরএনএ তৈরি হচ্ছে, সূচনা থেকে সমাপ্তি বিন্দু পর্যন্ত একটা একটা করে হাইড্রোজেন বন্ধন ভাঙবে, আর এক সূত্রক বিশিষ্ট এমআরএনএ এর ভিতরে প্রবেশ করবে। এবং সেই এমআরএনএর নিউক্লিওটাইডগুলো কে আনবে? আরএনএ পলিমারেজ। এখানে আরএনএ পলিমারেজের দুইটা কাজ, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে, আর একটা হচ্ছে নতুন নিউক্লিওটাইড সে ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে। তো এটা তিনটা ধাপে সম্পন্ন হয়। প্রথমে যে হাইড্রোজেন বন্ধন যে ভাঙলো সেটা হলো সূচনা। তারপরে এই যে এটা আস্তে আস্তে এমআরএনএ ভিতরে প্রবেশ করছে, এটাকে বলা হচ্ছে বৃদ্ধি। আর যেখানে গিয়ে শেষ হবে সেটার নাম হবে হচ্ছে সমাপ্তিকরণ। আমি ক্লাসটা অতিরিক্ত দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যারা ট্রান্সক্রিপশন বা রেপ্লিকেশন ট্রান্সলেশন সম্পর্কে একটু ধারণা আছে, বইটা খুলে একটু বসো। তোমাদেরকে আমি একটা বই সাজেস্ট করতেছি এটা পড়ার জন্য। তোমরা আবুল হাসান স্যারের বই পড়ো আমি জানি, কিন্তু তোমরা মাজেদা বেগম ম্যাডামের বই থেকে এই জিনিসটা দেখতে পারো, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপের মাধ্যমে কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়। প্রথমে প্রোমোটার, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, আরএনএ পলিমারেজ একসাথে হলো, হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল, তখন এদের মাঝখানে নতুন নিউক্লিওটাইড প্রবেশ করলো, এটাকে আমরা বলছি বৃদ্ধি। এবং একদম শেষে গিয়ে যখন প্রক্রিয়াটি সমাপ্তি হবে, এটাকে বলা হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। তোমার কাজ হলো ছবি দেওয়া এবং তিনটা ধাপকে ব্যাখ্যা করা, সূচনা, সমাপ্তি আর হলো বৃদ্ধিকরণ। ঠিক আছে, আসো তারপরে কি কোশ্চেন ছিল আমাদের? পি এবং কিউ প্রক্রিয়া দুটির মাঝে ভিন্নতা বিশ্লেষণ করো। আচ্ছা ভাইয়া, একটা জিনিস খেয়াল করো। আচ্ছা তোমরা একটু আমাকে বলো, প্রথমটা কি? প্রথমটা ছিল ট্রান্সক্রিপশন, আর পরেরটা কি? এটা হলো ট্রান্সলেশন। তো এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে, এই হচ্ছে কথা। এই দুটোর মধ্যে কি করতে হবে? পার্থক্য লিখতে হবে। তাহলে সেই আগের মতো আমরা এক পাশে লিখব হচ্ছে ট্রান্সক্রিপশন, মাঝখানে একটা দাগ দিয়ে দিব। এ পাশে আমরা লিখব হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন এবং হচ্ছে ট্রান্সলেশন, এই দুটোর মধ্যে পার্থক্য। তো আগেও তোমরা দেখলা যে একটা পার্থক্য আসছিল। আমি বলেছি যে অলওয়েজ কি করতে হবে? এক পাশে কিন্তু লিখতে হবে যে পার্থক্যের বিষয়, কোন বিষয়ের উপরে পার্থক্য করা হচ্ছে। এ পাশে একটা, ওই পাশে একটা। তো প্রথমে আমি যদি বলি যে ট্রান্সক্রিপশন এটা কোথায় ঘটে, বলো এটা কোথায় ঘটে? এটা হচ্ছে নিউক্লিয়াসে ঘটে। আর ট্রান্সলেশনটা কোথায় ঘটে জানো? এটা সাইটোপ্লাজমে ঘটে বা রাইবোজোমে ঘটে। ওকে, তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম যে একটা হচ্ছে নিউক্লিয়াসে ঘটে আর একটা সাইটোপ্লাজমে ঘটে। এটা একটা পয়েন্ট আমরা পেলাম, একটা পয়েন্ট আমরা পেলাম। দ্বিতীয় পয়েন্ট তুমি কি বলতে পারো? ট্রান্সক্রিপশনে আমরা যে এনজাইমের কথা বলতেছি তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম এখানে ব্যবহার হয়।
আর এখানে একটা এনজাইম ব্যবহার হয়, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এরকম একটা এনজাইমের নাম তোমরা পড়তে পড়তে পাবা। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম এখানে ব্যবহার হয়। তাহলে কোন দুই জায়গায় কি কি এনজাইম ব্যবহার হয় সেটা আমরা বলে ফেললাম। আচ্ছা, এটা কি ট্রান্সক্রিপশন মানে তুমি জানো যে ডিএনএ থেকে কত দূর যাবে, এমআরএনএ এই পর্যন্ত আসবে। আর আমি যদি বলি যে ট্রান্সলেশন মানে কি, ওই যে এমআরএনএ থেকে কি বানাবা, প্রোটিন বানাবা। ঠিক আছে, এমআরএনএ থেকে প্রোটিন বানাবা। এইভাবে সুন্দর করে মিনিমাম 7-8টা পয়েন্ট দিয়ে একটা পার্থক্য তৈরি করবা। এবং আই থিঙ্ক তোমাদের বইপত্রে এই পার্থক্যটা কিন্তু আছে, অর্থাৎ তোমরা যে বইটা পড়ো সেই বইতেই কিন্তু এটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের ঘ নম্বর কোশ্চেন এবং গ নম্বর কোশ্চেন তোমরা অনেকেই বাদ দেওয়ার চেষ্টা করো, এইগুলো বাদ দাও, না ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন পরীক্ষা আসলে লিখবো না, এটা ভুল কথা। সহজ জিনিস, দেখে যাও, এটা অনেক সহজ। তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন গেল। এবার আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো। আচ্ছা বলো তো, এই যে পি, ফিগার পি, এটা কি? এটা হচ্ছে একটা ক্রোমোজোম। আর এটা কি? এটা একটা হচ্ছে সেন্ট্রিওল। তার মানে ফিগার পি হচ্ছে ক্রোমোজোম আর ফিগার কিউ হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। ওকে, তোমাদের বদ অভ্যাস হচ্ছে যে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে ক খর দিকে বেশি তাকাও, কিন্তু তোমাদেরকে তাকাইতে হবে উদ্দীপক। প্রথমত উদ্দীপক, আমি উদ্দীপকটা বুঝি কিনা, উদ্দীপক বোঝার পরে তারপরে তোমাকে আসতে হবে গ ঘতে, আমি গ ঘ পারি কিনা। গ ঘ যদি আমি পারি তারপরে আসতে হবে ক খতে। ক খ পরে, ক খ হয়তো মার্ক কম, আমি আগেই বলেছি। আচ্ছা, প্রশ্ন কি বলে, উদ্দীপকের এক্স এর অবস্থান অনুসারে পি এর প্রকারভেদ। আচ্ছা, এক্স কি বলো তো, এক্স কি? এখানে এক্স হলো সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের মাঝখানে তোমরা জানো যে একটা জিনিস থাকে, এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। বলছে যে এক্স এর অবস্থান অনুসারে পি এর প্রকারভেদ। সোজা কথা, এখানে জানতে চাওয়া হয়েছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ, ঠিক আছে? এটা হচ্ছে গ নম্বরের উত্তর করছি আমরা, ক্রোমোজোমের প্রকারভেদ। তো ক্রোমোজোমের প্রকারভেদ তোমরা জানো যে ক্রোমোজোমের কয়েকটা টাইপ আছে। ঠিক আছে, টাইপগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমটার নাম হলো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক একটা টাইপ আছে। তারপর আরেকটা আছে হলো সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক আছে তো। তারপর আছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, ওকে। আরেকটা আছে কি বলো, টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 4টা টাইপ। 4টা টাইপ এখানে বর্ণনা করা হয়েছে। এবং এই যে 4টা টাইপের ছবি আমরা বলতেছি, 4টা টাইপের ছবি আমরা বলছি। এই যে 4টা টাইপ তোমরা কি করবা, দেখো এই 4টা টাইপের একটু ছবি অঙ্কন করবা। হ্যাঁ, দেখো, যেটা মেটাসেন্ট্রিক সেটা দেখতে হচ্ছে কিসের মতো? এটা দেখতে হচ্ছে এরকম ইংরেজি অক্ষর এরকম ভি এর মতো। আর এটা দেখতে কীরকম? এটা হচ্ছে ইংরেজি অক্ষর এল এর মতো। আবার যেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক সেটা হচ্ছে দেখতে হলো এরকম অনেকটা জে এর মতো, এরকম উল্টানো টাইপের। আর এটা হচ্ছে দেখতে কিসের মতো? আই এর মতো। তো তোমরা করবা কি, ক্রোমোজোম, আচ্ছা তোমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্রোমোজোমের একটা সংজ্ঞা দিবা, তারপরে ক্রোমোজোমের যে প্রকারভেদগুলো আছে সেটা। তাহলে এটা কিন্তু কিসের উপর বেসিস করে? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর বেসিস করে ক্রোমোজোম হচ্ছে 4 প্রকার: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং হচ্ছে টেলোসেন্ট্রিক। বোঝা গেল? কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসছে, দেখো বরিশাল বোর্ড 2023 এখানে আসছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে কি বলতেছে, কোষ বিভাজনে কিউ এর ভূমিকা। কিউ কে? সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি ভূমিকা রাখে কোষ বিভাজনে? আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু সেন্ট্রিওল সম্পর্কে জানাই যে সেন্ট্রিওল আসলে এটা এমন একটা কোষীয় অঙ্গাণু, এটা মূলত প্রাণী কোষে পাওয়া যায় সেন্ট্রিওল। এবং 2টা সেন্ট্রিওল একসাথে থাকে, তখন এটাকে আমরা বলি সেন্ট্রোজোম। কি বলি? সেন্ট্রোজোম। তো সেন্ট্রিওলের ভূমিকাটা আসলে কি দেখো, যখন
তোমরা কোষ বিভাজন পড়তে যাবা, বলছে যে কোষ বিভাজনে তার যে ভূমিকাটা কি। কোষ বিভাজনে সেন্ট্রিওলের কয়েকটা ভূমিকা আছে। সেন্ট্রিওলের কোষ বিভাজনের সময় তোমরা জানো একটা ইম্পর্টেন্ট জিনিস তৈরি হওয়া লাগে, তার নাম হচ্ছে মাকুযন্ত্র। এই মাকুযন্ত্র তৈরি করতে গেলে সেন্ট্রিওলের বিশেষ ভূমিকা আছে। হোয়াট ইজ মাকুযন্ত্র? এটা অনেকেই কোশ্চেন করবা হয়তো যে মাকুযন্ত্র কি জিনিস। তোমরা যখন একটা কোষ বিভাজন চ্যাপ্টারটা ভালো করে পড়েছো তখন দেখছো কিনা আমি জানি না, যে কোষ বিভাজন অংশে তোমরা দেখবা যে এই টাইপের একটা ছবি ছিল না, মনে আছে? যে এই টাইপের একটা ছবি ছিল। এই যে নিউক্লিয়াসটা এইরকম আকৃতির হয়ে গেল, নিউক্লিয়াসটা যে এরকম আকৃতির হয়ে গেল, এগুলোকে আমরা বলি স্পিন্ডল তন্তু। এই যে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি স্পিন্ডল তন্তু। এই যে এরকম আকৃতির যে নিউক্লিয়াসটা তৈরি হয়ে যায়, এই জিনিসটাকে আমরা বলি, এই যে এই শেপের হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে মাকু। হ্যাঁ, তাহলে এই মাকু তৈরি করতে গেলে আমাদের কিন্তু সেন্ট্রিওল লাগবে। ঠিক আছে? কোষ বিভাজনে আরেকটা জিনিস সেন্ট্রিওলের বিশেষ ভূমিকা আছে, তার নাম হচ্ছে কোষ প্লেট তৈরি। কোষ প্লেট তৈরি করতে গেলে কিন্তু সেন্ট্রিওল লাগে। কেমনে? তোমরা যখন কোষ বিভাজন আরেকবার দেখবা, হ্যাঁ, দেখবা যে হচ্ছে এইটা একটা এরকমভাবে একটা আলাদা অংশ, এটা হচ্ছে আলাদা একটা কোষের অংশ। এটা আমি মাঝখান দিয়ে এরকম একটা দাগ দিয়ে দিলাম, এরকম এদিক দিয়ে একটা দাগ দিলাম, এদিক দিয়ে একটা দাগ দিলাম। এখন দেখো এই যে মাঝখান দিয়ে এই বরাবর একটা এইরকম একটা রেখা তুমি যদি চিন্তা করো এই বরাবর, হ্যাঁ, দিস ইজ কোষ প্লেট। এটাকে বলা হচ্ছে কোষ প্লেট। অর্থাৎ যখন দুইটা কোষ বিভাজন হয়ে যায় এবং দুইটা অপত্য কোষের মাঝখানে কোষ প্লেট বলে একটা জিনিস তৈরি হয়, তাহলে এই যে কোষ প্লেট তৈরি করতে গেলেও কিন্তু কি লাগে? সেন্ট্রিওল লাগে। কথা বুঝছো? তাহলে কোষ বিভাজনে সবথেকে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটার নাম হচ্ছে মাকুযন্ত্র তৈরি, আর একটা হলো কোষ প্লেট তৈরি। এই দুইটা জিনিসের সম্পন্ন করতে গেলে সেন্ট্রিওল লাগবে। তো তোমরা লিখবা কিভাবে? তোমরা প্রথমত সেন্ট্রিওল কাকে বলে, তারপরে সেন্ট্রিওলের গঠনটা একটু ব্যাখ্যা করবা, এরপরে ফিনিশিং দিবা হচ্ছে এই দুইটা কথা দিয়ে, যে মাকুযন্ত্র আর কোষ প্লেট তৈরি। আসলে আমি একটু অসুস্থ, এই জন্য ডিস্টার্ব হচ্ছে তোমাদের, সরি। তো সেক্ষেত্রে সেন্ট্রিওল সম্পর্কে ব্যাখ্যা করবা। তাহলে আমাদের এই কোশ্চেনটাও কিন্তু হয়ে গেল। 7 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। আবারও দুইটা ছবি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখানো হয়েছে কি যেন একটা দেখানো হয়েছে, তাই না? ছবি দেখে কিছু বোঝা যায়? দেখো তো কিছু বুঝো কিনা। আমি কিছু বুঝতেছি। এটা হচ্ছে এমআরএনএ, আর এই যে ডিমের মতো দুইটা, এটা হচ্ছে উপরে এবং নিচে, এটা হচ্ছে রাইবোজোম। আর এটা হচ্ছে টিআরএনএ। ওকে, তাহলে অ্যাকচুয়ালি যে এক্সটা হচ্ছে এমআরএনএ, আর জেড হচ্ছে আমাদের রাইবোজোম। এই যে জেড হচ্ছে রাইবোজোম, আর ওয়াই হচ্ছে টিআরএনএ। ওয়াইটা হচ্ছে টিআরএনএ। আচ্ছা ভাই, একটু কথা বলেন যে ওকে আছে, কথা বলেন যে ওকে, বাইরে ওকে, কথা বলেন। আচ্ছা, আমার একটা ফোন আসছে, সরি, ফোন চলে আসছে এর মধ্যে। ক্লাস নিতে ফোন চলে আসে। হ্যাঁ, কারণ হচ্ছে এখন ওই যে 27 ব্যাচের ভর্তি চলতেছে, তো 27 ব্যাচের ভর্তি চলার কারণে ওরা অনেকে ভর্তি হচ্ছে আমাদের বিকাশে, তারপরে আমাদের অফিসের যে নগদ অ্যাকাউন্ট আছে ওগুলোতে টাকা পয়সা আসে। সো মনে হয় সম্ভবত কেউ ভর্তি হলো, কনফার্ম SMS যে আসলো কিনা সেটার জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তাহলে এখানে এক্স দিয়ে বোঝানো হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর ওয়াই দিয়ে বোঝানো হচ্ছে টিআরএনএ, আর জেড ফিগারটা দিয়ে বোঝানো হচ্ছে রাইবোজোম। উদ্দীপকের জেড এর গঠন লিখতে বলা হয়েছে। তাহলে জেড মানে কি বলো তো? এখানে জেড মানে হচ্ছে রাইবোজোম। এটা কিন্তু আমাদের গ এর উত্তর করতেছি আমরা। ঠিক আছে, গ। তো রাইবোজোম, এখানে জেড মানে হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোমের গঠন আর কি লিখবো আমরা, বলো? রাইবোজোমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটিন। রাইবোজোমের দুইটা উপাদান, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে আরএনএ।
আর আরএনএ। রাইবোজোমের উপাদান হচ্ছে দুইটা এবং সেটার অনুপাতও বলা থাকে 1:1, অর্থাৎ 1 ভাগ যদি প্রোটিন থাকে 1 ভাগ থাকবে আর আরএনএ। এবং তোমরা জানো যে রাইবোজোম দুই রকমের হয়, একটা হলো 70S আর একটা হচ্ছে 80S, দুই রকমের রাইবোজোম হয়। এবং এই 70S রাইবোজোমের আবার দুইটা টাইপ আছে, মানে এর দুইটা উপ একক আছে, সরি, একটা হলো 50S আর একটা হলো 30S। আবার 60S এর আবার হচ্ছে দুইটা উপ একক আছে, একটা হলো 60S আর একটা হচ্ছে 40S। ওকে, তো রাইবোজোমের গঠন তোমাকে যখন ব্যাখ্যা করতে বলবে তখন তুমি দেখো যে রাইবোজোমের কিন্তু দুইটা উপ একক থাকে, একটা বড় একটা ছোট। তো ছোটটাকে আমরা কল্পনা করতে পারি 70S আর বড়টাকে আমরা কল্পনা করতে পারি হচ্ছে 80S, এইভাবে আমরা কল্পনা করতে পারি। আরেকটা কনসেপ্ট তুমি মনে রাখবা যে একটা টোটাল একটা রাইবোজোম দেখতে কীরকম, দেখো এরকম টাইপের, তো ছবিটার সাথে কম্পেয়ার করো তাহলে বুঝবা। এইখানে একটা সাইট থাকে, এটাকে বলা হচ্ছে ই সাইট। ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের প্রোটিন তৈরি দেখালাম না, এটাকে বলা হচ্ছে এ সাইট আর এটাকে বলা হচ্ছে পি সাইট। এই যে তিনটা সাইট থাকে, সাইটের কাজগুলো কি বলো তো? সাইট মানে হচ্ছে, সাইট শব্দের অর্থ কি? সাইট মানে হলো জায়গা। তো দেখো আমরা এখানে যে মানে যেটা বলছিলাম আর কি, যে রাইবোজোমের গঠন, অর্থাৎ জেড মানে কিন্তু রাইবোজোম, ঠিক আছে? অর্থাৎ রাইবোজোমের গঠনে তোমরা আসলে কি ব্যাখ্যা করবা, যে রাইবোজোমে প্রোটিন কতটুকু থাকবে, আর আরএনএ কতটুকু থাকবে, তারপরে তার দুইটা টাইপ আছে, দুইটা উপ একক আছে, তার ভিতরে আবার কি কি উপ একক আছে, এবং তার যে তিনটা সাইট, একটা হলো ই সাইট, একটা হলো পি সাইট, একটা হচ্ছে এ সাইট। মোটামুটি রাইবোজোম সম্পর্কে তুমি সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসবা, হয়ে গেল। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে, যে এক্স এবং ওয়াই এর ভূমিকা। এক্স হচ্ছে এমআরএনএ আর টি হলো আর আরএনএ। খুব দারুণ একটা কোয়েশ্চেন। আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটা দেখে আসো। ঘ নম্বর কোয়েশ্চেনে বলতেছে যে এমআরএনএর ভূমিকাটা কি। আচ্ছা, আমরা এমআরএনএ সম্পর্কে এর আগেও অনেক পড়ে আসছি, তাই না? এই তোমরা কি জানো, এমআরএনএতে জেনেটিক কোডন বলে একটা জিনিস থাকে, জেনেটিক কোডন, তাই না? জেনেটিক কোডন। আর জেনেটিক কোডন মানে কি বলো? জেনেটিক কোডন মানে কি? কোডন শব্দের অর্থ কি? কোডন মানে হচ্ছে, তোমরা জানো যে কোডন 3টা ডিজিট দিয়ে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমরা বুঝতে পারবা তাহলে। AUG, বলো তো এখানে কে কে আছে? অ্যাডেনিন, ইউরাসিল এবং হচ্ছে গুয়ানিন। তো এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে, এরা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, তার নাম হচ্ছে মেথিওনিন। ওকে, তো এমআরএনএর কাজ হলো জেনেটিক কোডন তার ভিতরে আছে এবং সে জেনেটিক কোডনের মাধ্যমে সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সে নির্দেশ মানে বাছাই করতে পারে। এটা হচ্ছে এমআরএনএর কাজ। তো এরকমভাবে এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। আর যেটা হচ্ছে টিআরএনএ সম্পর্কে তোমরা যদি বলো, টিআরএনএর কিন্তু 5টা মতো হচ্ছে পার্ট থাকে, এর 5টা বাহু থাকে। তার মধ্যে এরকম একটা বাহু আছে, এই বাহুটার নাম হচ্ছে এই পাশে এটাকে আমরা বলছি অ্যান্টিকোডন পার্ট, এটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। হ্যাঁ, অ্যান্টিকোডন। আচ্ছা, অ্যান্টি মানে বিপরীত, এখানে যে কোডন থাকবে তার বিপরীত এখানে থাকবে অ্যান্টিকোডন। আর এই পার্টটাকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিড বাহু, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাহু। এখন এই অ্যামাইনো অ্যাসিড বাহুতে থাকবে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ধরে নিলাম যে এখানে মেথিওনিন থাকবে, তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এটাকে বহন করে নিয়ে এসে এমআরএনএতে দেওয়া। দ্যাট মিনস টিআরএনএর কাজ হলো যে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে বহন করে নিয়ে কাকে দেওয়া? এমআরএনএকে দেওয়া। অর্থাৎ টিআরএনএর কাজ হলো অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর। এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে স্থানান্তর করা, অর্থাৎ কোষের একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নেওয়া, অর্থাৎ সে হচ্ছে এমআরএনএকে দিবে। আর এমআরএনএ তার যে কোডন আছে সেই কোডন অনুযায়ী সে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সাজিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সে একটা এরকমভাবে সাজাবে। সাজানোর পরে আলটিমেটলি কি হবে বলো? এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো একটার পর একটা সাজাবে, সেখান থেকে লাস্ট পর্যন্ত তার একসাথে হয়ে কি উৎপন্ন হবে? প্রোটিন উৎপন্ন হবে। তার মানে এমআরএনএ টিআরএনএ ছাড়া অচল, আবার টিআরএনএ এমআরএনএ ছাড়া অচল। অর্থাৎ টিআরএনএর কাজ হলো অ্যান্টিকোডন, অ্যামাইনো অ্যাসিড এগুলাকে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এটাকে বহন করে কাকে দেওয়া? এমআরএনএকে দেওয়া। এমআরএনএ সুনির্দিষ্ট সিকোয়েন্সে সেটাকে সাজাবে, তার কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে সাজিয়ে লাস্ট অব্দি কী বানাবে? প্রোটিন বানাবে। কথা বুঝছো? এই জিনিসটাই তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসতে হবে, যে এমআরএনএ কীভাবে কাজ করে, টিআরএনএ কীভাবে কাজ করে। তাহলে আশা করি আমাদের এটা বোঝা গেল। ঠিক আছে, এবার 8 নম্বর সৃজনশীল কোশ্চেন চলে আসছে। দেখো 8 নম্বর সৃজনশীল কোশ্চেনে কি বলছে। আবারও এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে, তাই না?
আচ্ছা, কি মনে হয় এটা কি জিনিস? বুঝতে পারছো এটা কি জিনিস? এটা একটা সূত্র, এটা একটা সূত্র। দ্বিসূত্রক মানেই ডিএনএ, এক সূত্রক মানে এটা হচ্ছে আরএনএ। সেটা এমআরএনএ হতে পারে, এটা এমআরএনএ। আর এখানে আবার দুইটা ডিএনএ। এন, এন দিয়ে কি বোঝানো হয়েছে জানো? এটা হচ্ছে রেপ্লিকেশন। এখানে এন শব্দটা দ্বারা রেপ্লিকেশন বোঝানো হয়েছে। রেপ্লিকেশন দিনাজপুর বোর্ডে আসছে কোশ্চেনটা 2023-এ। আর ওটা হচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে ডিএনএ। মানে আমি বোঝাচ্ছি যে এম শব্দটা দ্বারা বোঝানো হয়েছে ট্রান্সক্রিপশন, এটা দ্বারা বোঝানো হয়েছে ট্রান্সক্রিপশন। আর এন দ্বারা বোঝানো হয়েছে রেপ্লিকেশন। উদ্দীপকে এম প্রক্রিয়াটি বর্ণনা করো, এটা কিন্তু আমরা অলরেডি একবার বলে আসছি। এর আগের কোনো একটা কোশ্চেনে আমরা হয়তো ট্রান্সক্রিপশন পড়াইছি, দেখো তোমরা একটু আগের ইয়াটা খেয়াল করলে বুঝবা। সো এটার এখানে না বললি, যেহেতু আমি একবার এটা ব্যাখ্যা করছি এখন আর এটা লাগবে না। আমরা এটা বলেছি একবার, উদ্দীপকে এন প্রক্রিয়ায় এনজাইমের ভূমিকা, এটা বলা হয় নাই। আচ্ছা, তোমার ঘ নম্বরের উত্তরটা কি চাওয়া হয়েছে? ঘ নম্বরে কি বলো তো? ঘ নম্বর কি? রেপ্লিকেশন, তাই কি না? ঘ নম্বর তো রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশনে কোন কোন এনজাইমের ব্যবহার আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। আমি কয়েকটা এনজাইমের নাম বলে দিই যেগুলো তোমাদের রেপ্লিকেশন পড়তে গেলে তুমি পাবা। একটা হচ্ছে হেলিকেজ, আরেকটা পাবা হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ। আরেকটা এনজাইমের নাম শুনবা হচ্ছে এসএসবিপি। আরেকটা এনজাইমের নাম শুনবা টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ। আরেকটা এনজাইমের নাম শুনবা প্রাইমেজ, প্রাইমেজ। আরেকটা এনজাইমের নাম শুনবা হচ্ছে লাইগেজ। আই থিঙ্ক এই এনজাইমগুলো তোমরা রেপ্লিকেশন পড়তে গিয়ে পেয়েছো, তাই কি না? তো সেক্ষেত্রে তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে যে প্রত্যেকটা এনজাইম সম্পর্কে জানতে হবে এবং তারা রেপ্লিকেশনে কি কি ভূমিকা রাখে। যেমন হেলিকেজ, হেলিকেজ কি ভূমিকা রাখে বলো তো? হেলিকেজের কাজটা কি? হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙা। ওকে। পলিমারেজ কি করে? এর কাজ হচ্ছে নিউক্লিওটাইড সংযোজন, এর কাজ হচ্ছে নিউক্লিওটাইড সংযোজন। তো এইভাবে প্রত্যেকটা এনজাইমের কাজ তোমাকে উল্লেখ করতে হবে। আমি বলি কি, দেখবা সুন্দর করে একটা ছক দেওয়া আছে তোমাদের বইতে। একটা ছকের মধ্যে এই প্রত্যেকটা এনজাইমের কাজ সম্পর্কে ব্যাখ্যা করা আছে। তাহলে তোমাকে এসএসবিপির কাজ কি? ওই যে ডিএনএর মানে যে ডাবল প্যাচ যেন আবার লেগে না যায়, দুইটা সূত্র যেন একসাথে না হয়ে যায়, সেই জিনিসটা প্রিভেন্ট করে। টপো আইসোমারেজ কী করে? টপো আইসোমারেজ হচ্ছে অতিরিক্ত প্যাচ খুলে দেয়। প্রাইমেজ কি করে? প্রাইমার তৈরি করে, ঠিক আছে। লাইগেজ কি করে? ডিএনএর কোনো ভাঙা অংশ থাকলে সেটাকে জোড়া লাগায় দেয়। তাহলে এভাবে তোমাকে এনজাইমের নামগুলো বলতে হবে এবং প্রত্যেকটা এনজাইমের কাজ সুন্দর করে কিন্তু লিখে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু শেষ। আচ্ছা, এবার ঘতে আসি। উদ্দীপকের এন প্রক্রিয়া, ঘই তো বললাম এতক্ষণ ধরে, ঠিক আছে, সরি, এটা ঘই তো ব্যাখ্যা করলাম। তাহলে গ আমরা এর আগে পড়াইছি, আর ঘ হচ্ছে এটা। এই জাতীয় ছবি দেখে ভয় পাওয়ার কিছু নাই। আগে চিন্তা করবা দুইটা সূত্রক মানে ডিএনএ, একটা মানে হচ্ছে আরএনএ। এটা দেখো দুইটাই দুইটা করে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে রেপ্লিকেশনকে ইন্ডিকেট করছে। দুইটাই একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপরে আসো, এরপরে কি আছে দেখি আমরা। আবারও চিত্র, আবারও হচ্ছে আর এবং হচ্ছে এস, বুঝতে পারছো? একটা হলো এটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক যেহেতু, আর এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে ডিএনএ। বলছে উদ্দীপকে প্রদর্শিত এস এর প্রকারভেদ। আচ্ছা, এস মানে কি বলো ভাইয়া? এস মানে তো আরএনএ। তাহলে গ নম্বরে কি বলছে? এস এর প্রকারভেদ। তো তোমরা আমাকে বলো যে আরএনএ টাইপ আছে কয়টা? আরএনএ টাইপ আছে হচ্ছে 5টা। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর একটা হলো জেনেটিক আরএনএ, আর একটা হচ্ছে মাইনর আরএনএ। ওকে, তোমরা জানো যে এই 5টা আরএনএ আছে আমাদের। এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করবা? মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, এগুলোর কাজ কি? এগুলোর পার্সেন্টেজ কত? কথা বুঝছো? এগুলো দেখতে কীরকম বা তাদের কাজগুলো কীরকম, এই জিনিসগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে সুন্দরভাবে। আবুল হাসান স্যারের বইতে এটা পেয়ে যাবা, এটা ভালো করে দেখে যেও। আচ্ছা, উদ্দীপকে নির্দেশিত আর এর গুরুত্ব বিশ্লেষণ করো। আর এর গুরুত্ব মানে কার গুরুত্ব বলো? কার গুরুত্ব? ডিএনএ। তো ডিএনএর গুরুত্ব
হ্যাঁ, ডিএনএর গুরুত্ব যদি আমি বলি, ডিএনএর গুরুত্ব এর বলে শেষ করা যাবে না, এর অনেকগুলো পয়েন্ট আছে। তোমাদের বইতে 8 থেকে 10টা পয়েন্ট পাবা, সেই 8 থেকে 10টা পয়েন্ট খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবো। আমি একটু মুখে মুখেই বলি, এখন বললে ক্লাসটা আরও দীর্ঘায়িত হবে, লিখে দিলে দেখবা যে এটা হচ্ছে মানে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ। তার ভিতরে জিন আছে, বংশগতির ধারক এবং বাহক, পরিবৃত্তি, মিউটেশন, এগুলোর বিশেষ ভূমিকা রাখে। সো দেখবা যে 8 থেকে 10টা পয়েন্ট দিয়ে খুব সুন্দর করে ডিএনএর গুরুত্বগুলো লেখা আছে, এটা লিখে দিয়ে আইসো। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022-এর একটা কোয়েশ্চেন আসছিল পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, আমি পরের কোশ্চেনে চলে যাই। আগেরটা কত নম্বর ছিল? 9 নম্বর। এটা হচ্ছে 10 নম্বর। এটা ঢাকা বোর্ড 2019 বলছে যে 2টা অঙ্গাণু এখানে বলা হয়েছে। একটা হলো শক্তিঘর নামে পরিচিত। বলো, শক্তিঘর মানে কে? শক্তিঘর মানে তো মাইটোকন্ড্রিয়া। আরেকটা হচ্ছে ট্রাফিক পুলিশ। তো ট্রাফিক পুলিশ কোনটা? আসো, তোমাদের এইখানে অনেকগুলা দেখবা যে ছদ্মনাম আছে। শক্তিঘর অর্থাৎ যেখান থেকে এনার্জি উৎপন্ন হয়। তো বায়োলজিতে শক্তিঘর হচ্ছে কে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর যদি বলে যে ট্রাফিক পুলিশ কোনটা? ট্রাফিক পুলিশ, তো ট্রাফিক পুলিশ বলতে আমরা কাকে বুঝি? ট্রাফিক পুলিশ বলতে আমরা আমাদের কোষের কোন অর্গানটাকে বুঝি? ওই যে গোলজি বস্তু আছে না, গোলজি বস্তু, এই গোলজি বস্তুটাকেই বলা হচ্ছে ট্রাফিক পুলিশ। গোলজি বস্তু হচ্ছে ট্রাফিক পুলিশ, আর মাইটোকন্ড্রিয়া হলো শক্তিঘর। এখন প্রশ্নে কি বলছে যে দ্বিতীয় অঙ্গাণুটির গঠন। দ্বিতীয় অঙ্গাণুটির গঠন মানে কার? আমাদেরকে ওই যে একটা ছবি দিয়ে আমি বলি, দেখো গোলজি বস্তু দেখতে কিরকম হয়? গোলজি বস্তু, দ্বিতীয় অঙ্গাণু তো গোলজি বস্তুই ছিল, আই থিঙ্ক, হ্যাঁ এটাই হবে। দেখো গোলজি বস্তু কিরকম হয়? গোলজি বস্তুতে কয়েকটা উপাদান থাকে, এইরকম চ্যাপ্টা চ্যাপ্টা কিছু উপাদান থাকে। এই উপাদানগুলোকে আমরা বলে থাকি হলো সিস্টার্নি। কি বলি আমরা এগুলাকে? সিস্টার্নি। আর এর মাঝে এইরকম কিছু বড় বড় গোল গোল কিছু উপাদান থাকে, এগুলাকে বলা হচ্ছে ভ্যাকিওল। কি বলা হচ্ছে? ভ্যাকিওল। আবারও মনে করো যে এখানে কিছু সিস্টার্নি থাকে, এগুলো কিছু সিস্টার্নি থাকে। আর তার সাথে এখানে কিছু এরকম ছোট ছোট উপাদান থাকে, ছোট ছোট এরকম কিছু উপাদান থাকে, এগুলোকে বলা হচ্ছে ভেসিকল। তাহলে আমি যদি বলি যে একটা হচ্ছে গোলজি বস্তুতে এই উপাদানগুলোর নাম হলো সিস্টার্নি, এটাকে বলা হচ্ছে সিস্টার্নি, এগুলোকে বলা হচ্ছে ভ্যাকিওল, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে ভ্যাকিওল, আর এগুলোকে বলা হচ্ছে ভেসিকল। এইরকম কিছু উপাদান দিয়ে আমাদের গোলজি বস্তুটা কিন্তু তৈরি হয়। তো তোমাদের কাজ হচ্ছে এরকম একটা ছবি আঁকানো, ছবি এঁকে গোলজি বস্তুর আরও কিছু ইনফরমেশন আছে, এখানে প্রোটিন কত ভাগ থাকে, লিপিড কত ভাগ থাকে, তার কাজগুলো কি, এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করবা। যদিও বা এটা খুব বেশি পরীক্ষা আসে না, গোলজি বস্তুর গঠন এই একবারই আমি দেখছি বোর্ডে আসছে, এরপরে আর সেভাবে আসে নাই। সো তারপরে একবার দেখে যাও গোলজি বস্তু সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের তারপরে আমি ঘ নম্বর কোশ্চেনে আসছি। তো আমরা বললাম উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে প্রথম কে ছিল ভাইয়া? প্রথম কে ছিল? মাইটোকন্ড্রিয়া। তোমরাই আমাকে বলো যে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অনেক আছে না? মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তো আমাদের অনেক পড়াশোনা আছে, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া কি কি কাজে আমাদেরকে হেল্প করে, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব সম্পর্কে আমরা একটু বলে আসি। দেখো, মাইটোকন্ড্রিয়ার 1 নম্বর কাজ কি? এটিপি তৈরি করা। হ্যাঁ, কোষের জন্য যাবতীয় শক্তি সে কিন্তু তৈরি করে, এটিপি তৈরি করে, ঠিক আছে? তারপরে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে ডিএনএ আরএনএ তৈরিতে সাহায্য করে, ডিএনএ বা আরএনএ তৈরিতে সাহায্য করে, ডিএনএ আরএনএ তৈরিতে সাহায্য করে। তারপরে শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সাহায্য করে, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সাহায্য করে, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সাহায্য করে। তারপরে বিভিন্ন ক্যাটায়ন সংশ্লেষণ করে, বিভিন্ন ক্যাটায়ন সংশ্লেষণে সাহায্য করে, ওকে, বিভিন্ন ক্যাটায়ন সংশ্লেষণ। তারপরে হচ্ছে শ্বসনের ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো এখানে সংঘটিত হয়, শুধু গ্লাইকোলাইসিস বাদে। তো এইভাবে তোমাকে সুন্দরভাবে মাইটোকন্ড্রিয়ার প্রায় 8-10টা কাজ আছে, পয়েন্ট আকারে ব্যাখ্যা করে দিতে হবে, সুন্দর করে লিখবা, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি তোমাদের এখানে 10টা কোশ্চেন দিয়েছিলাম, সৃজনশীল কোশ্চেন, যেগুলা মানে সবগুলো টপিক টাচ করে যাবে, ওকে, সবগুলো টপিক। আমি যদি বলি সবগুলো টপিক কি কি আছে: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি,
তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে তোমার ক্রোমোজোম, তারপর নিউক্লিয়াস, তারপরে হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ, ট্রান্সক্রিপশন, আরএনএ ইত্যাদি সবগুলো টপিক কিন্তু এখানে চলে আসছে। সো তোমরা করবা কি, এই যে টপিকগুলোর আমি যে সৃজনশীল কোশ্চেনগুলো আলোচনা করলাম এই টপিকের উপরেই বেশি করে জোর দিয়ে পড়ে যাও, ইনশাল্লাহ কমন পাবা। এবার আসো আমাদের তারপরে কি আছে আমরা দেখি। আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন পারার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, একটু ডিটেলে পড়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ একটু বিস্তারিত পড়তে হবে। বিস্তারিত না পড়লে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু পারবা না। আচ্ছা, প্রথমে বলছে জিন কাকে বলে। আচ্ছা, জিন হচ্ছে আমরা জানি যে এটা হলো ডিএনএর একটা পার্ট, ডিএনএর একটা অংশ, এবং এর কাজ হচ্ছে যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, ট্রান্সক্রিপশন কি বলতো? ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, জাস্ট তোমরা একটু এটা নোট করে নিও। ডিএনএ থেকে এমআরএনএ। কোষ কি? জীবদেহের গঠন এবং কাজের একক। বলা লাগবে? লাগবে না। অটোলাইসিস কি বলো? অটোলাইসিস মানে কি? ওই যে যখন তোমার হচ্ছে লাইসোজোমের নাম তোমরা শুনছো না? লাইসোজোম, লাইসোজোম, লাইসোজোমের ভিতরে অনেক এনজাইম থাকে, মানে খুবই শক্তিশালী এনজাইম। ওরা কি করে জানো? মাঝে মাঝে এই এনজাইমগুলো বাইরে এসে, কোষের বাইরে এসে এরা হলো কোষকে, পুরা কোষকেই খেয়ে ফেলে, কোষকে ভক্ষণ করে। এই কোষকে ভক্ষণ করাটার নামই হচ্ছে অটোলাইসিস। অর্থাৎ যখন কোষের খুব ক্ষুধা লাগে তখন ওই কোষ প্রাচীর ফেটে গিয়ে এনজাইমগুলো বাইরে এসে পুরা কোষের অঙ্গাণুগুলোকে খেয়ে ফেলে, এটাকে বলে অটোলাইসিস। এই প্লাজমোডেসমাটা কি? এটা একটা ছিদ্র যেটা কোষ প্রাচীরের ভিতরে থাকে। নিউক্লিওসাইড কি বলো? পারবা? একটা পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেজ, এই দুটা জিনিসকে একসাথে বলে হচ্ছে নিউক্লিওসাইড। প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু, স্ট্রোমা, তারপর হচ্ছে তোমার আবরণে দিয়ে ঘেরা সর্ববৃহৎ একটা কোষীয় অঙ্গাণু। লিউকোপ্লাস্ট কি বলো? বর্ণহীন, বর্ণহীন প্লাস্টিড, বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে, বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। ঠিক আছে। ক্রিস্টি কোনটা? ওই যে মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়লাম না, মাইটোকন্ড্রিয়াতে যে ভাঁজগুলা সেটার নাম ছিল ক্রিস্টি। সাইটোসল কি? সাইটোসল কি? সাইটোপ্লাজমে যে তরল মাতৃকা উপাদানটা থাকে সেটাকে বলা হচ্ছে সাইটোসল। তাহলে এগুলা আমি যেখানে প্রশ্নগুলো দিলাম তোমরা কি করবা? বই খুঁজে এগুলার আনসারগুলো একটু দেখে নিও। আমি পাশে লিখে দিলাম, আমি এটা ক্লাস শেষ হলে এটা স্ক্রিনশট দিয়ে আমি হচ্ছে পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব। আমি হচ্ছে কমেন্টে এটা অ্যাড করে দিব, তোমরা ওখান থেকে দেখতে পাবা। আচ্ছা, আরও কিছু কোশ্চেন আছে। ওপেরন কি বলো? ওপেরন হচ্ছে আদি কোষের জিন, মানে এটা হচ্ছে আদি কোষের ভিতরে পাওয়া যায়, আদি কোষের জিন প্রকাশের একক, আদি কোষের জিন প্রকাশের একক, এটাকে বলা হচ্ছে ওপেরন। ওকে। আচ্ছা, গ্রানাম কি? গ্রানাম ওই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে একটার উপর আরেক থাইলাকয়েড সজ্জিত হয়ে গ্রানাম তৈরি হয়। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, ক্রোমোজোম সম্পর্কে আমরা কিছুক্ষণ আলোচনা করলাম, ট্রান্সক্রিপশনও বললাম। আচ্ছা, সাইক্লোসিস মানে জানো? প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের চলন, এটাকে আমরা বলছি সাইক্লোসিস, প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজম কখনো স্থির থাকে না, সে চলতেই থাকে, সেটাকে বলা হচ্ছে সাইক্লোসিস। আচ্ছা, হিল বিক্রিয়া এখানকার না, এটা হচ্ছে আমাদের যে উদ্ভিদের শারীরতত্ত্ব যখন পড়াবো তখন বলবো। আচ্ছা, জিন কাকে বলে সেটা আমরা পেলাম। মাইসেলি কি? এটা হলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, এটাকে আমরা বলছি মাইসেলি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে বলা হচ্ছে মাইসেলি। জেনেটিক কোডন কি? জেনেটিক কোডন সম্পর্কে তো আমরা জানি যে 3 অক্ষর বিশিষ্ট নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি এবং এরা মূলত অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এদেরকে জেনেটিক কোডন বলে। সংজ্ঞা দেখে নিও। স্প্লাইসিং কি বলতে পারবা? এটা তোমরা যখন এমআরএনএ তৈরি করো না, এমআরএনএ এটা হচ্ছে প্রি এমআরএনএ, এটাকে বলা হচ্ছে প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএ থেকে কি বানানো হয়? চূড়ান্ত এমআরএনএ, চূড়ান্ত এমআরএনএ। তো কিভাবে বানানো হয়? স্প্লাইসিং এর মাধ্যমে। অর্থাৎ ওই যে অপ্রয়োজনীয় পার্টটুকুকে বাদ দিয়ে, এটাকে ইন্ট্রন্স বলা হয়, এটাকে ইন্ট্রন্সটাকে বাদ দিলে চূড়ান্ত এমআরএনএ আমরা পাই, সেই প্রক্রিয়াটার নাম হলো স্প্লাইসিং। অর্থাৎ প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরির যে বিশেষ প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে স্প্লাইসিং। তাহলে এগুলো মোটামুটি জ্ঞানমূলক প্রশ্ন ছিল, মানে শুধু যে এই কটা পড়লেই হবে তা না, তোমাকে এটার মতো আর যা যা আছে শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নিতে হবে, তাহলে 100% কমন থাকবে ইনশাল্লাহ।
তারপরে আসো অনুধাবনমূলক প্রশ্ন। এখানে দেখো আমি বেশ কিছু প্রশ্ন দিয়ে দিছি। গোলজি বস্তুকে প্যাকেজিং কেন্দ্র কেন বলা হয়? কারণ হচ্ছে গোলজি বস্তু কী করে, কোষের যে উপাদানগুলো তৈরি হয় সেগুলোকে সে বিভিন্ন দিকে স্থানান্তর করে পাঠিয়ে দেয়, এই কারণে তাকে প্যাকেজিং কেন্দ্র বলা হচ্ছে। নিউক্লিওটাইড কোনটা? ওই যে আমি বললাম পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ এবং ইনঅর্গানিক ফসফেট, এই তিনটা জিনিস যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। শক্তিঘর কোনটা? মাইটোকন্ড্রিয়া। কেন বলা হয়? কারণ এখানে কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হচ্ছে এবং শ্বসনের সকল বিক্রিয়া এখানে সংঘটিত হয়। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ রাইবোজোমের ভিতরে কি উৎপন্ন হয়, কি সংশ্লেষণ হয়? প্রোটিন সংশ্লেষণ হয়, এই জন্য এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। সহজ কোশ্চেন এগুলো। ডিএনএ প্রতিলিপনের 3টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, কাকে বলে দেখে নিও। সমাপ্তি কোডন মানে যেটা শেষে থাকে, এই যে শেষে ইউএএ বা ইউজিএ অথবা ইউএজি এরকম, এই যে এগুলোকে বলে সমাপ্তি কোডন। আত্মঘাতী থলিকা কেন বলে? কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম। শক্তিশালী এনজাইমগুলো বাইরে এসে কোষ অঙ্গাণুকে খেয়ে ফেলে। ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোনটা? ওই যে এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। কোডন কোনটা? কিছুক্ষণ আগে অ্যান্সার করলাম। আত্মঘাতী থলিকা কেন বলা হয়? রিপিট কোশ্চেন। আচ্ছা, তারপরে প্রোটোপ্লাজমকে ভৌতভিত্তি কেন বলা হয়? কারণ হচ্ছে জীবের সকল মৌলিক এবং জৈবিক কাজ এখানে সম্পন্ন হয়। সকল মৌলিক ও জৈবিক কাজ প্রোটোপ্লাজমের ভিতরে সম্পন্ন হয়, এটা মনে রাখো। তোমরা কিন্তু কি লিখে দাও আমি জানি, যে প্রোটোপ্লাজমে এত ভাগ পানি থাকে, 70 থেকে 90 ভাগ, পানির অপর নাম জীবন, তাই ইহাকে জীবনের ভৌতভিত্তি বলে। এটা আসলে সঠিক উত্তর হয় না। সঠিক উত্তর হচ্ছে এটা, যে জীবের সকল মৌলিক এবং জৈবিক কাজ এখানে সম্পন্ন হয়। রেপ্লিকেশন কাকে বলে? ওই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এটা এখানকার কোশ্চেন না, এটা আমরা পরের চ্যাপ্টারে ট্রান্সক্রিপশন পড়াইছি। ট্রিপলেট কোনটা? আরে এই যে 3টা নাইট্রোজেনাস বেস দিয়ে যে জেনেটিক কোডন তৈরি হয় এটাকে ট্রিপলেট বলা হয়। এগুলো রিপিট কোশ্চেন। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আসো, আমরা বিশেষ করে 25 ব্যাচের জন্য আমি কথাটা বলছি, ওয়ান শট সিকিউ যে ক্লাসগুলো হচ্ছে একে একে তোমরা সবগুলো ক্লাস পাবা ইনশাল্লাহ। আমরা পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে আসি এবং শেষ পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। পরীক্ষার শেষ পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, করতে থাকো। এরপর আমি হয়তো ওয়ান শট এমসিকিউ ক্লাসও নিব, একবারে আপলোড করে দিব, মানে পুরা বোটানির উপরে, পুরা জুলজির উপরে, শুধু 25 ব্যাচকে ডেডিকেট করে, মানে এটা আমরা হচ্ছে আপলোড দিয়ে দিব। আর আরেকটা বিষয় আমি বলবো যে 25 ব্যাচের যারা পরীক্ষার্থী সামনে আসো, মানে মনোবল হারানো যাবে না। কোভিড হোক যাই হোক, আমাকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তারপর ইনশাল্লাহ দেখা যাবে কি হয়, ঠিক আছে? আর 26 ব্যাচের যারা ক্লাসটা করতেছো তারা তো এই অধ্যায়গুলো পড়ে ফেলছো। সিকিউ কীভাবে পরীক্ষায় লিখতে হয়, কীভাবে পরীক্ষায় কোশ্চেনগুলোকে ক্যাচ করতে হবে, সেটাই কিন্তু আমি তোমাকে কিন্তু শেখাই দিলাম। তো আজকে আর বেশি বলছি না কথাবার্তা, ক্লাসটা অলরেডি অনেক দীর্ঘায়িত হয়েছে। আমরা এর পরবর্তীতে আরেকটা অধ্যায় নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।